নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আপনাদের সবাইকে পিএসএসএন ত্রিপুরার আজকের এই ধ্যান ও সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগতম জানাই। আজকে আমাদের এই আধ্যাত্মিক সন্ধ্যায় আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি থেকে পিরামিড মাস্টার মৌসুমী দাস যুক্ত হয়েছেন। ম্যাডামকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আজ খুবই সৌভাগ্যশালী এবং আমরা অনেক আনন্দিত। তো আজকে আমরা ওনার মুখ থেকে ওনার ওনার সঙ্গে শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহারাজের যে অভিজ্ঞতা রয়েছে এবং যুগরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের সম্পর্কে উনি কিছু বলবেন। তো আমরা খুবই সৌভাগ্যশালী ওনাকে সঙ্গে পেয়ে। তো ওয়েলকাম ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগতম পিএসএসএন ত্রিপুরার পর্দায়। থ্যাংক ইউ আহ সন্দীপ, এত সুন্দর ওয়েলকাম জানানোর জন্য। ঠিক আছে, আজকে আমরা যোগীরাজ লাহিড়ী মহাশয়ের কিছু জীবনের নানা অভিজ্ঞতা সম্পর্কে জানবো। তার আগে আমরা ওনার জীবনের ছোট্ট আহ, একটা সারাংশ জেনে নেব। ওনার জন্ম হয়েছিল 1828 সালে কৃষ্ণনগরের ঘূর্ণিতে। ওনার পিতার নাম ছিল গৌরমোহন লাহিড়ী। গৌরমোহন লাহিড়ী মহাশয় ওনার পৈতৃক বাড়ি ছিল জলঙ্গিতে। তো জলঙ্গিতে যে পদ্মার ভাঙন সেটা এখনো হয়, আগেও প্রচুর ছিল। তো সেই সময় নদীর মুখ হঠাৎ করে ঘুরে যাওয়াতে ওনাদের যে জলঙ্গির বাড়িটা সেটা ছিল একদম পদ্মা নদীর পাশে। তো ওই নদীর মুখটা ঘুরে যাওয়াতে ওনার পুরো বাড়ি জলের তলায় তলিয়ে যায়। তো ওনার বাড়িতে একটা শিব মন্দির ছিল, বিশাল বড় একটা শিবলিঙ্গ ছিল সেখানে। তো সেটাও জলের তলায় তলিয়ে যায়। তারপরে ওনাদের তো বাড়ি ঘর ভেঙে গেছে। তারপরে এমনিতেই ওনাদের জমিদারি ছিল সেখানে। সেহেতু ওনাদের ওই জমিদারির বেশিরভাগ যখন ধ্বংস হয়ে গেছে, তখন ওনার বাবা ওখানে খুব একটা থাকতে পছন্দ করলেন না। আর কাশিতে ওনার যাতায়াত ছিল, কারণ উনি ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তো ওনার যখন ওনার যে প্রথম পত্নী, আহ, তিনি দুটো ছেলে এবং একটি মেয়ে রেখে উনি দেহত্যাগ করেন। তারপরে উনি দ্বিতীয় বিয়ে করেন হচ্ছে কাশীমণি দেবীকে। কাশীমণি দেবীর প্রথম সন্তান হলেন লাহিড়ী মহাশয়। তো ওনাদের ওইখানে পদ্মার ভাঙন, তারপরে ওনার প্রথম পত্নীর মৃত্যু, সব মিলে ওনার ওখানে মন আর টিকলো না। উনি তখন কাশীতে এসে বসবাস শুরু করলেন পুরো ফ্যামিলিকে নিয়ে এসে। কাশীতে বাঙালি টোলা বলে একটা জায়গা আছে, যেটা এখনো আছে। তো সেখানে এসে ওনারা বসবাস শুরু করলেন। তখন লাহিড়ী মহাশয় অনেক ছোট। তো ওখানে লাহিড়ী মহাশয় শিক্ষা দীক্ষা শুরু হয়। আর উনি ছোটর থেকেই ভীষণ ব্রিলিয়ান্ট ছিলেন। উনি যে কোনো বিষয়ে পারদর্শী ছিলেন, অনেক রকম ভাষা, তারপরে বেদ পুরাণ উপনিষদ সমস্ত কিছুর চর্চা। সেগুলো ওনার পিতা যেহেতু নিজেই ধর্মপরায়ণ মানুষ ছিলেন, সেহেতু ছোটবেলা থেকে ওনাকে ওই সব শিক্ষাতেই বড় করে তোলা হয়। তো উনি বড় হলেন। তারপর 1846 সালে ওনার সাথে কাশীমণি দেবীর বিবাহ হয়। আর কাশীমণি দেবীর সাথে বিবাহ হওয়ার পরে 1851 সালে ওনার চাকরি হয় হলো ব্রিটিশ সরকারের সৈনিক বিভাগের যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে সেখানে। মিলিটারিদের বিভিন্ন সরঞ্জাম সাপ্লাই করা, যুদ্ধের সরঞ্জাম বা তাঁবু বা যে কোনো রিকোয়ারমেন্ট, সেই ডিপার্টমেন্টে উনি চাকরি করতেন অ্যাকাউন্টেন্ট হিসেবে। তো ওনার পোস্টিং হয়েছিল দানাপুরে। তো দানাপুরে উনি একদিন হঠাৎ গেছেন ওনার কাজের জায়গায়। গিয়ে শুনলেন ওনার ট্রান্সফার হয়ে গেছে রানীক্ষেতে। তো রানীক্ষেতে ট্রান্সফার হয়ে যাওয়াতে ওনাকে ওখানেই যেতে হয়েছে। তো রানীক্ষেত এরিয়াটা হচ্ছে একটা পাহাড়ি এরিয়া হিমালয়ের কোলে, উত্তরাখণ্ড যেটা এখন। তো সেইখানে ওনার ট্রান্সফার হয়ে গেছে। তারপরে উনি সেখানে গিয়ে তাঁবু টানিয়ে ওনার যে মানে সঙ্গী সাথী যারা ছিল অফিসিয়াল, তাদেরকে নিয়ে উনি ওখানে বসবাস করতেন সারাদিন। ওই জঙ্গলের মধ্যে তাঁবুতে থাকতেন, সারাদিন কাজকর্ম করতেন। কিন্তু বিকাল হলে পরে যখন কাজকর্ম থাকতো না, তখন উনি ওই পাহাড় পর্বতে ঘুরে বেড়াতেন।
ওনার যেহেতু উনি বেদ পুরাণ উপনিষদ সমস্ত কিছুই জানেন, ভীষণ অভিজ্ঞ মানুষ, সবকিছু জানেন, সেহেতু ওনার একটা আকর্ষণ ছিল হিমালয়ের পাহাড়ের মধ্যে ঋষিমুনিরা কিভাবে সাধনা করে, তাদের সাথে যদি একটু দেখা হয়ে যায়, তারা কিভাবে করে সেগুলো জানার জন্য ওনার প্রচন্ড আগ্রহ ছিল। তো সেই জন্য উনি পাহাড় পর্বতে ঘুরে না মনে মনে সেইগুলোই খুঁজে বেড়াতেন। তো ওরকম কাজের শেষে উনি একদিন পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে উনি একদিন পৌঁছে গেলেন দ্রোণগিরি পর্বতে। দ্রোণগিরি পর্বতে একা একাই, ওখানে তো ভীষণ জঙ্গল, চারিদিকে পশুর ডাক, সেগুলো ভয়ও লাগে। তথাপি উনি যেহেতু মনের মধ্যে ভীষণ একটা আকর্ষণ, কোনো একটা সাধু মুনির সাথে যদি দেখা হয়ে যায়, তাদের জীবন চর্চা কিরকম সেগুলো যদি জানতে পারেন, এইগুলো আগ্রহতে উনি ওই রকম দুর্গম রাস্তায় চলে গেছেন। চলে যাওয়ার পরে হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিচ্ছে, শ্যামাচরণ শ্যামাচরণ বলে পিছন থেকে একদম গম্ভীর আওয়াজ একটা হচ্ছে। তখন উনি তো অবাক হচ্ছেন, একবার শুনলেন, আবার তাকিয়ে ভাবলেন যে আমাকে এখানে কে চিনবে, এইরকম গভীর জঙ্গল পাহাড় পর্বতে, এখানে তো আমার কেউ চেনা থাকারই কথা না। যে আমি বোধহয় ভুল শুনছি। আবার উনি চলতে শুরু করলেন, আবার সেই গম্ভীর একটা আওয়াজ শুরু হলো, শ্যামাচরণ শ্যামাচরণ বলে। তো উনি তারপরে পিছনে তাকিয়েছেন, দেখছেন যে দূরে একটা পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন একজন যুবক। উনি সৌম্যকান্তি চেহারা, দারুণ সুন্দর উজ্জ্বল বর্ণ। ওনাকে দেখতে পেলেন। দেখতে পেয়ে তখন উনি অবাক হয়ে তাকাচ্ছেন। তখন উনি বলছেন যে হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তারপরে বললেন, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি তোমার জন্য 40 বছর ধরে অপেক্ষা করছি, তোমার জন্ম লগ্ন থেকে আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার যে ট্রান্সফার হয়েছে সেটাও আমি করিয়েছি। আমার তারপরে উনি ঠিকানাটা বলে দিলেন, রাস্তা, পাহাড়ি রাস্তা, ঠিকানা বলে দিলেন যে ওই গুহাতে তুমি সময় হবে যখন, তোমার মানসিকতা যখন রেডি হবে, তখন তুমি সেই গুহাতে আসবে। আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করব। আর লাহিড়ী মহাশয় তো ভীষণ অবাক হয়ে গেলেন যে এই পাহাড়ের মধ্যে প্রত্যন্ত এরিয়া, এইরকম ব্যাপার, মানে ভীষণ শিহরিত হলেন। তারপরে উনি একটু ভয়ও পেয়েছিলেন, তো উনি ওই দিনের মতো তাড়াতাড়ি করে তাঁবুতে ফিরে আসলেন। কিন্তু তাঁবুতে আসার পরে উনি তো ভীষণ মনের মধ্যে দ্বন্দ্ব চলছে যে এরকম প্রত্যন্ত এরিয়ায় আমাকে এবার চিনলো কি করে, আমি যাব, আবার কোনো বিপদ হবে না তো। যাই হোক, বিভিন্ন মানসিক একটা টানাপোড়েন চলছিল। তারপরে উনি ডিসিশন নিলেন, যখন উনি আমাকে ডেকেছেন, উনি যখন আমার চেনেন, তো তখন আমার ওখানে যাওয়া উচিত। আর মানে ওনার চেহারা তো দেখে মনে হলো উনি খুব বড় একজন সাধক। তো আমার গেলে ওখানে নিশ্চয়ই ভালো কিছু হবে। তারপরে উনি কাজটা যেখানে মোটামুটি একটু রেডি করে দিয়ে একদিন দুপুরবেলায় বেরিয়ে পড়লেন ওই গুহার উদ্দেশ্যে। তারপরে উনি সেই গুহার কাছে যখন পৌঁছলেন, তখন মানে পৌঁছাননি তার আগেই একজন এসে বলছে, পথ দেখিয়ে নিয়ে গেলেন ওনাকে সেই গুহাতে। তারপরে গিয়ে দেখছেন যে ওই যাকে তিনি আগের দিন ডেকেছিলেন, যে নাম ধরে ডেকেছিল, ওই সাধক ওনাকে আহ্বান জানাচ্ছেন। তারপরে ওনাকে একটা গুহার মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখা গেল যে একটা আসন, তারপরে কমণ্ডুল, সাধনা করার যা যা সরঞ্জাম দরকার সব ওখানে সাজানো রয়েছে। তখন ওইগুলো দেখিয়ে উনি বলছেন যে শ্যামাচরণ, চিনতে পেরেছো এগুলো? তখন শ্যামাচরণ তো অবাক হয়ে তাকাচ্ছে যে এইগুলো আমি কি করে চিনবো, আমি তো এখানে আজকে প্রথম আসছি, আমি তো কিছু চিনি না। তখন বলছেন যে ভালো করে মনে করো। তো উনি তো মনে করতেই পারছেন না। তখন ওই সাধক যে মানে সৌম্যকান্তি চেহারার যে সাধক, উনি লাহিড়ী মহাশয়কে টাচ করলেন। টাচ করার পরে লাহিড়ী মহাশয় পুরো শরীর একদম শিহরিত হয়ে উঠলো, এবং ধীরে ধীরে ওনার সব অতীত কিছু মনে পড়ে গেল। হুম। মনে পড়ে যাওয়ার পরে তারপরে বলছে, আরে এটা তো আমারই কমণ্ডল, এখানে তো আমি সাধনা করতাম, আপনি তো আমার গুরুদেব। সব মনে পড়ে গেছে। তখন তো লাহিড়ী মহাশয় সেই আনন্দ, হ্যাঁ, গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপরে তো খুব কথাবার্তা হলো দুজনের। তারপর উম বললেন যে তোমাকে আমি এখানে বদলি করে এনেছি, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, এখানে তোমাকে দীক্ষা দেওয়ার জন্য আমি ডেকেছি। তোমার যে অতীতের যত কর্ম আছে সমস্ত এই দীক্ষা নেওয়া না হলে পরে সেগুলো সব রিলিজ হয়ে যাবে। তুমি তোমাকে ওই জন্য আমি ডেকেছি। তারপরে উনি বললেন যে নিচে একটা নদী আছে, সেই নদীতে তুমি চলে যাও, ওখান থেকে স্নান করে তারপরে তুমি ফিরে আসো। তারপরে লাহিড়ী মহাশয়, তখন প্রায় সন্ধ্যা হব হব ভাব।
নদীর দিকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে যত উনি যাচ্ছেন ওনার শরীর তত খারাপ করছে। হ্যাঁ, শরীরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আর ভীষণ লুজ মোশন হচ্ছে। নদীতে পৌঁছাতে পৌঁছাতে ওনার হালাত ভীষণ খারাপ হয়ে গেছে। নদীর কাছাকাছি গিয়ে উনি প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা। তারপরে নদীর জলের কাছে পৌঁছাতেই পারেনি, ওখানে তো পড়ে গেছেন। তারপরে ওই নদীর জল আবার বেড়ে এসে ওনার কাছে, ওনাকে স্নান করিয়ে দেওয়া হলো। মানে নদী ওনার কাছে এগিয়ে আসছেন, উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপরে কতক্ষণ উনি ওখানে পড়েছিলেন সেটা তো জানা যায়নি। অনেকক্ষণ পড়েছিলেন, পড়ে যাওয়া থাকার পরে তারপরে ওনার ধীরে ধীরে আবার চেতনা আসলো। তারপরে শরীর আর টান চলছে না, কিন্তু ওখানেও পড়ে থাকা যাবে না, কারণ চারিদিকে ভয়ঙ্কর জন্তু জানোয়ারের মানে গর্জন শোনা যাচ্ছে। তখন হঠাৎ করে একজন ওখানে এসে হাজির। একজন আরেকজন সাধক, মানে ওনাকে এসে বলছেন যে গুরুদেব আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে, এই বস্ত্রটা তুমি পরিধান করো, তুমি আমার সাথে চলো। তারপরে লাহিড়ী মহাশয় সে অনেক কষ্টে ওই বস্ত্রটা পরে, তারপরে ওই আরেকজন যে ডাকতে এসছেন শিষ্য, তার সাথে চলতে শুরু করলেন। হঠাৎ ততক্ষণে রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে, প্রায় মাঝরাত। তখন দেখতে পাচ্ছে কি একটা বিশাল বড় সূর্যের মতো, যেরকম সূর্য উঠলে আলো হয় চারিদিকে, সেই রকম একটা আলোর ছটা। তখন লাহিড়ী মহাশয় জিজ্ঞেস করছেন, বাবা এত আলো কোথা থেকে? মানে সকাল হয়ে গেল নাকি? বলে না, সকাল হয়নি। তোমার জন্য একটা মহল গুরুদেব নির্মাণ করেছেন, এই মহলে তোমাকে এখন নিয়ে যাওয়া হবে এবং সেখানে তোমাকে দীক্ষা দেওয়া হবে। তারপরে সেই মহলে নিয়ে যাওয়া হলো। ওটা গুরুদেব টেম্পোরারি তৈরি করেছিলেন ওনার পাওয়ার দিয়ে। তো সেইখানে লাহিড়ী মহাশয়কে ক্রীড়া যোগের শিক্ষা দেওয়া হলো। এবং লাহিড়ী মহাশয় মহাবতার, আর যিনি ওই সাধক ছিলেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন মহাবতার বাবাজি। প্রথম দিন যে সাধক ডেকেছিলেন লাহিড়ী জন্মেই ওনার মানে আমাদের তো কত রকমেরই শখ থাকে, তো আগের জন্মে ওনার এই শখটা ছিল যে একটা বিশাল বড় প্রাসাদে থাকবেন। হ্যাঁ, সেই ইচ্ছাটা নিয়েই ওনার ওই জীবনটা মানে মৃত্যু হয়েছিল। তো সেই ক্ষেত্রে ওই জন্যই মহাবতার বাবাজি ওনাকে দীক্ষা দেওয়ার জন্য ওই মহলটা টেম্পোরারি নির্মাণ করেছিলেন। তারপরে ওইখানে তো ওনাকে দীক্ষা দেওয়া হলো 8 দিন ধরে। সেই দীক্ষা চললো। চলার পরে তারপরে আহ মহাবতার বাবাজি বললেন যে তোমার দীক্ষা এখানে সমাপ্ত হয়েছে, তোমার পূর্বের যত রকম কর্ম ছিল, যা ছিল সমস্ত কিছু রিলিজ হয়ে গেল, এখন তুমি ফিরে যাও। তখন লাহিড়ী মহাশয় বলছেন যে গুরুদেব, আপনাকে ছেড়ে আমি এই স্বর্গ, এই আনন্দ, আপনার সাথে সাধনা করার সুযোগ, এইগুলো ছেড়ে আমি আর সংসার জীবনে ফিরতে চাই না। তখন মহাবতার বাবাজি বলছেন, না, তোমাকে ওখানে ফিরতেই হবে। সেই কারণে তুমি যখন মানে সেই কারণে তোমার যখন বিয়ে হলো তারপরেই তোমাকে এই রানীক্ষেতে ট্রান্সফার করা হলো, যাতে তারপরে তোমার দীক্ষা হয় এবং তুমি ফিরে গিয়ে সংসার জীবনে থেকেও যে একটা মানুষ সাধক হতে পারে, উচ্চ কোটির সাধনা করতে পারে, সেইটা সমাজে প্রচার করার জন্যই তোমাকে সংসারী হতে হবে এবং সেখানে ফিরে যেতে হবে। আর তুমি ফিরে গেলেও মন খারাপ করবে না। তুমি যখনই আমাকে স্মরণ করবে, তোমার কোনো দরকার পড়বে, আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমার কাছে উপস্থিত হব। তারপরে লাহিড়ী মহাশয়ের তো মন খারাপ হয়ে গেল, তথাপি গুরুর আদেশ ওনাকে পালন করতেই হবে। তারপর 10 দিনের দিন উনি ফিরে আসলেন রানীক্ষেতে। তারপর থেকে শুরু হলো ওনার সাধনা। উনি, ওনার সবকিছু মনে পড়ে গেছে, ওনার সাধনা শুরু হয়েছে, আর গুরুর সান্নিধ্য থেকে ওনার যে আগের জন্মের সাধনা সবকিছুই কন্টিনিউ হয়ে গেছে। কিন্তু উনি এত সরল সাদাসিধা একজন মানুষ ছিলেন, এত মানে সবসময় ওনার মুখে হাসি লেগে থাকতো। তো এইরকম একটা সাধক, উনি যে ভেতরে ভেতরে এত বড় সাধক ছিলেন, কিন্তু বাইরের লোকরা সেটা বুঝতে পারতো না। তো উনি আসার পরে সংসারে থেকেই ওনার মানে ক্রিয়াকর্ম চালাতে শুরু করলেন। তারপরে ধীরে ধীরে ওনার সংসারে উনি যত মায়না পেতেন, তাতে ওনার মানে সংসারটা ঠিক মতো চলতো না। ওনার দুটো ছেলে এবং দুটো কন্যা ছিল। তো ওনার সংসারটা ঠিক মতো চলতো না, সেই কারণে উনি ওখানকার যে মহারাজ ছিলেন তার পুত্রকে উনি টিউশনি পড়াতেন। তারপরে এগুলো পড়াতে পড়াতেই ধীরে ধীরে ওনার
শিষ্য, মানে ওনার শিষ্য ওই মুহূর্তে ছিল না, ধীরে ধীরে পরে তৈরি হয়েছে। ওই সময়তে ওনার সাধনার দ্বারা ধীরে ধীরে প্রচার হতে শুরু করলো। একদিন রাতে কি হয়েছে, ওনার বউয়ের সাথে উনি ঘুমোচ্ছিলেন, হঠাৎ ওনার বউয়ের রাত্রিবেলায় মাঝরাতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখতে পাচ্ছেন যে লাহিড়ী মহাশয় মানে যোগাসন হয়ে বসেই শূন্যে ভাসছেন, বিছানা থেকে উপরে। তো ওরকম ভাসছেন দেখে আর মুচকে মুচকে হাসছেন, ভাসছেন। এবার ওনার বউ তো অবাক হয়ে গেছে, ভাবছে যে আমি কি স্বপ্ন দেখছি নাকি, এটা এবার কি হচ্ছে। হ্যাঁ, তখন লাহিড়ী মহাশয় বলছেন, যা দেখছো তুমি সেটা সত্যি। কত আর ঘুমাবে, ঘুম থেকে ওঠো, জাগো, এইরকম তোমারও হওয়া সম্ভব। তুমি সাধনা শুরু করো। তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা সত্যি, আমি সাধনা করেই এটা হয়েছে। তো কতদিন আর ঘুমাবে, জাগো। তো শুরু হলো বউকে দিয়ে, ওনার স্ত্রীও ওনার শিষ্য। পরবর্তীকালে অনেক শিষ্য ওনার হওয়া শুরু হলো, ওনার অলৌকিক ঘটনা। তারপরে উনি যেইখানে চাকরি করতেন, সেইখানের যে ওনার বড়বাবু ছিল, যিনি একজন সাহেব ছিলেন। তো একদিন উনি সাহেব ওখানে ওনাকে ওনাকে কি যেন একটা নামে ডাকতেন, মানে মানে উনি সারাক্ষণ মানে একটা আনন্দের মধ্যে থাকতেন বলে ওই সাহেব, আমার নামটা ঠিক মনে পড়ছে না, ওনাকে ওই বলে ডাকতেন ওই সাহেব। যাই হোক, কেরানি বাবু ছিলেন, অন্যরা কেরানি বাবুই বলতেন। তো একদিন কি হয়েছে, সেই সাহেব ওনার চেম্বারে বসে আছেন, তো কেরানি বাবু ঢুকেছে ওনার চেম্বারে। ঢুকে গিয়ে দেখলেন যে স্যার তো খুব চিন্তিত। তখন বলছেন, কি হয়েছে স্যার? তখন স্যার বলছে যে না কিছু না। তখন বলছে, না কিছু তো একটা হয়েছে, আপনি বলুন। বলছে যে না, আমার ইংল্যান্ডে আমার বউ খুব অসুস্থ, ওই জন্যই আমার মন মেজাজ ভালো না, কি যে করবো, উনিও আসতে পারছে না, আমিও যেতে পারছি না কাজের চাপে, কি করব। তখন বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হুম। তখন সাহেব একটু মুচকি হাসলেন, তখন বললেন যে কি করে সম্ভব, উনি তো সান্ত্বনা দেওয়ার জন্য বলতেই পারেন, কিন্তু বললেন ঠিক আছে, তুমি আমাকে একটু হালকা করার জন্য কথাটা বললা, এই জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু আসলে ঘটনাটা তা ছিল না। লাহিড়ী মহাশয় সূক্ষ্ম শরীরে সেখানে পৌঁছে গেলেন ওনার বইয়ের ওখানে গিয়ে, তারপরে ফিরে আসলেন, ফিরে এসে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার বইয়ের আর কয়েকদিনের মধ্যেই একটা তার চলে আসবে। হ্যাঁ, আপনাকে সমস্ত কিছু লিখে জানাবে এবং উনি শীঘ্রই ভারতবর্ষে আসবেন, উনি সুস্থ আছেন। তখন ওনার স্যার তো অবাক হয়ে গেছেন, কিন্তু বলছেন যে এগুলো মানে হালকা ভাবে নিয়েছেন উনি, আর কি বিশ্বাস করেননি ভেতর থেকে। কিছুদিন পরে সত্যি সত্যি দেখছে একটা পত্র এসছে। সেই পত্রটার মধ্যে মানে যা যা লেখা ছিল, লাহিড়ী মহাশয় পূর্বেই ওই ওনাকে সেটা বলেছিলেন এবং সেগুলোই লেখা ছিল। ওনার স্ত্রীও ভালো আছেন, বলছে যে আমি শীঘ্রই ভারতবর্ষে যাচ্ছি। তারপরে উনি যখন ভারতবর্ষে এসছেন, তখন তো লাহিড়ী মহাশয়কে স্যার দেখানোর জন্য, মানে ওনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য একদিন বাড়িতে ডেকেছেন। তো লাহিড়ী মহাশয় ওনার বাড়িতে গেছেন। যাওয়ার পরে যেই ঢুকেছেন ঘরে, ওনার বউ লাহিড়ী মহাশয়কে দেখে আঁতকে উঠেছেন। হ্যাঁ, বলে, আরে আপনি এখানে! তখন মানে ওনার স্যারও তো অবাক, তুমি চিনলে কি করে, ও ও আজকেই তো প্রথম দেখা হলো। তখন বলছেন যে না, আমি যখন খুব অসুস্থ ছিলাম, উনি তো আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছিলেন, আমার মাথায় হাত বুলিয়েছিলেন এবং আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে আপনার স্বামী ওখানে ভালো আছে, আপনার জন্য চিন্তা করছে, আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এবং উনি তো আমাকে উঠে উঠে বসালেন। হ্যাঁ, এবং তারপরেই তো আমি সুস্থ বোধ করলাম এবং সুস্থ হয়ে গেলাম। হ্যাঁ, ওনার সাথে তো আমার আগেই দেখা হয়েছে। তখন তো ওনার স্যার তো মানে অবাক হয়ে গেছে, যে এটা তো তার মানে সত্যি ঘটনা। তখন এই ধীরে ধীরে যে মানে ওনার কর্মক্ষেত্র এবং ওনার বাড়ি সবাই ধীরে ধীরে জানতে পেরেছেন ওনার পাওয়ারটা কি। আবার একদিন কি হয়েছে, ওনার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে, তো একজন বলছে যে আজকালকার দিনে কোনো বড় সাধক সেই অর্থে নেই, আগে যা সাধকরা কত অলৌকিক ঘটনা করে দেখাতো, অত বড় সাধক এখন আর নেই, এখন আর হয় না। তখন লাহিড়ী মহাশয় বলছেন যে না, এখনো অত বড় সাধক আছে। তখন ওনাদের মধ্যে একটু কথা কাটাকাটি চলছে। লাহিড়ী মহাশয় বারবার বলছেন যে না, এখনো আছে। ওনারা বিশ্বাস করছেন না, তুচ্ছ তাচ্ছিল্য করছেন ওনার কথাকে। তখন উনি ভেতরে ভেতরে একটু প্রবলেম হয়েছে ওনারা, যে ওনার কথা বিশ্বাস করছে না বলে। তখন বলে, তোমাদের আমি প্রমাণ দেখাতে পারি যে এখনো অনেক বড় সাধক আছে।
তখন বলে দেখাও দেখি। হ্যাঁ, তখন ওনার বন্ধুরা সব বাইরে বসে আছে, উনি একটা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে উনি একাগ্র মনে মহাবতার বাবাজিকে আহ্বান জানালেন। হ্যাঁ, তো মহাবতার বাবাজি তো ওনাকে বলেইছিলেন যে তুমি যখন আমাকে ডাকবে আমি তখনই তোমার কাছে এসে হাজির হব। তো উনি ওনার কথা রাখার জন্য এসে হাজির হয়েছেন। কিন্তু উনি মানে অকারণে যেহেতু ডাকা হয়েছে এখানে, তো একজনকে প্রমাণ দেওয়ার জন্য ডাকা হয়েছে, সেটা তো কোনো দরকারি কাজ নয়। সেহেতু মহাবতার বাবাজি প্রচন্ড রুষ্ট হয়ে গেলেন যে আমাকে এরকম সামান্য কারণে ডেকে পাঠিয়েছো, আমি আর তোমার কাছে এরপর থেকে আসবো না। খুব দরকার না থাকলে আমি আর তোমার কথা রাখবো না। তখন লাহিড়ী মহাশয় তো কি করবেন, এখন গুরু রুষ্ট হয়ে গেছেন, তখন উনি বলছেন আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে, আমার এই বাচ্চামোপন্নার জন্য আমাকে খুশি মানে ক্ষমা করবেন। কিন্তু আমাকে এটা করতেই হলো, কারণ আমার যে সঙ্গী সাথীরা তারা কিছুতেই বিশ্বাস করছিল না যে মহান আহ সাধক এখনো পৃথিবীতে আছে। ওনারা বিশ্বাস করছিল না, ওনাদেরকে প্রমাণ করার জন্যই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। তো আপনি একবারের জন্য হলেও ওনাদের দর্শন নিন। তারপরে কি হলো, দরজা আস্তে করে খুলে গেল, আর দরজা দিয়ে প্রচন্ড আলো সেই বন্ধুদের গায়ে এসে পড়লো। ওরা তাকিয়ে দেখলো যে ভেতরে, হ্যাঁ সত্যি তো একজন মহাপুরুষ কথা বলছেন, বসে আছেন। তারপরে তো অবাক হয়ে গেছে, তখন ধীরে ধীরে সবাই জানতে পারলো যে শ্যামাচরণ লাহিড়ী কত বড় মাপের সাধক। তারপরে একদিন কি হয়েছে, ত্রৈলঙ্গ স্বামী যেখানে কাশীতে ত্রৈলঙ্গ স্বামীকে সবাই মানে শিব হিসাবেই মানেন, ওনাকে সবাই ওখানে শ্রদ্ধা করেন, বিশাল বড় মাপের উনি সাধক। তো একদিন উনি বসে রয়েছেন, ওনার শিষ্যরা চারিদিকে ঘিরে রয়েছে ওনাকে। এই সময়তে লাহিড়ী মহাশয় তার বন্ধু বান্ধব নিয়ে আহ এসে হাজির হয়েছেন ওনার সাথে দেখা করতে। এত বড় একজন সাধক তার সাথে মানে এসেছেন ওনার সাথে দেখা করতে। হঠাৎ ত্রৈলঙ্গ স্বামী কি করলেন, উঠে গিয়ে লাহিড়ী মহাশয়কে জড়িয়ে ধরলেন এবং আহ্বান করে কাছে আনলেন। আর সবাই তো অবাক যে এত বড় সাধক একটা গৃহস্থ মানুষকে এইভাবে জড়িয়ে ধরে কাছে আনছে, তাহলে এই গৃহস্থ মানুষটা কি এমন পাওয়ারফুল। তো অবাক হয়ে তাকিয়ে আছে। তারপরে ত্রৈলঙ্গ স্বামীর সাথে লাহিড়ী মহাশয়ের কিছু কথা হলো। কথা হওয়ার পরে তারপরে ওনারা চলে গেলেন। চলে যাওয়ার পরে তারপরে ত্রৈলঙ্গ স্বামীর যে শিষ্যরা ওনারা জিজ্ঞেস করলেন যে মহারাজ, আপনি আপনি যাকে জড়িয়ে ধরলেন সে তো একজন গৃহস্থ মানুষ, আর আপনি এত বড় মাপের একজন সাধক। তো সমানে সমানেই তো মানুষ এই রকম আচরণ করে, কিন্তু উনি সাধক তাও আপনি এইভাবে আহ্বান জানালেন। আমরা কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা। তখন উনি বললেন যে উনি সংসার জীবনে গৃহস্থ থেকেই উনি উচ্চ কোটির সাধক। হ্যাঁ, উনি অনেক এগিয়ে গেছেন। হ্যাঁ, ওনার মতো সাধক জগতে পাওয়া ভার। সেই কারণেই আমি ওনাকে জড়িয়ে ধরে আহ্বান জানিয়ে আনলাম, উনি খুবই উচ্চ কোটির সাধক। এইভাবে লাহিড়ী মহাশয়ের ধীরে ধীরে প্রচুর প্রচার হলো। তারপরে ওনার প্রচুর শিষ্যত্ব গ্রহণ করলেন, ওনার শিষ্যদের মধ্যে ওনার সন্তানরা ছিলেন। তারপরে যুক্তেশ্বর গিরি ওনার প্রধান শিষ্য। ওনার প্রধান শিষ্য যিনি হোলি সায়েন্স লিখেছিলেন, শ্রী যুক্তেশ্বর গিরি। তো ওনার মাধ্যমে প্রচুর সাধক আরো পরবর্তীতে ওনার শিষ্যরাও আরো শিষ্য তো প্রদান করেছিলেন। এইভাবে লাহিড়ী মহাশয়ের জীবন কেটেছিল। তারপর 1895 সনে উনি যখন ওনার শেষ সময় চলে এলো তখন ওনার কার্বাঙ্কাল হয়েছিল। পিছনে ব্যাকে ওনার কার্বাঙ্কাল হয়েছিল, এবং উনি তখন বুঝতে পেরেছিলেন যে এত সরলভাবে মানুষের সাথে মেশা এবং তাদের সাথে নিজেকে মিলিয়ে দেওয়ার কারণে তাদের যে কর্মগুলো ছিল, তাদের যে নেগেটিভিটি গুলো ছিল, সেইগুলো প্রচুর পরিমাণে উনি গ্রহণ করেছেন। আর সেই কারণেই ওনার ওই কার্বাঙ্কালটা হয়েছিল। আর তাছাড়া প্রত্যেক মৃত্যুর আগে তো একটা কোনো ক্লু থাকে, কোনো একটা কারণ নিয়ে তো মানুষের মৃত্যু হয়। তো ওই কার্বাঙ্কালটা হওয়ার কারণেই ওনার মৃত্যুটা হবে, এটা মানে আগের থেকেই রেডি ছিল, প্ল্যান ছিল। তো সেক্ষেত্রে ওনার ওটা হয়েছে। তারপরে উনি সব শিষ্যদেরকে এক এক করে সূক্ষ্ম শরীরে গিয়ে মানে তাদের ঘরে গিয়ে বললেন সবাই কাশিতে চলে আসো। তারপরে সব শিষ্যরা ওনাকে ওনার কথা মতো কাশিতে চলে এসেছে। আসার পরে তারপরে ওইখানে উনি মানে অনেক কদিন ধরে গীতা পাঠ করলেন। করার পরে
তারপরে একদিন উনি বললেন যে আর সময় নেই, আমি এখন সমাধিস্থ। যুক্তেশ্বর গিরি উনিও ছিলেন, সমস্ত শিষ্যরা ছিলেন। তারপরে উনি সাধনায় বসলেন, ধ্যানে বসলেন এবং সমাধিতে চলে গেলেন, চির সমাধিতে চলে গেলেন। তো এই হলো ওনার জীবনী। তা ওনার সাথে ওনার ব্যাপারগুলো এত ভালো লাগে আমার। আমি ফিল করি যে আমার সাথে ওনার কোনো লিঙ্ক আছে। হ্যাঁ, আমি ফিজিক্যাল বডিতে কিছু তার প্রমাণ পাইনি, কিন্তু আমি খুব ছোটবেলায় একবার কৃষ্ণনগরে গেছিলাম। তখন আমি মাধ্যমিক দিয়েছি। ওই সময় আমি কৃষ্ণনগরে গিয়েছিলাম। আর কৃষ্ণনগরের ঘূর্ণি হচ্ছে মাটির পুতুলের জন্য প্রসিদ্ধ, বিশ্ববিখ্যাত। কৃষ্ণনগরের মাটির পুতুল বিশ্ববিখ্যাত, সবাই জানে। তো ওই ঘূর্ণি হচ্ছে একটা গ্রাম, সেই গ্রামেই ওই পুতুলগুলো মেনলি তৈরি হয়। পুরো কৃষ্ণনগর জুড়ে তো মাটির পুতুল তৈরি হয় না, একটা গ্রামেই তৈরি হয়, সেটা হচ্ছে ঘূর্ণিতে। তো আমরা ওই কৃষ্ণনগরে গিয়ে 3 দিন ছিলাম। ওই সময়তে আমি একটা গাছ বাঁচাও সাক্ষরতা অভিযান শুরু করেছিলাম। আমি ওই সময়তে 1 লক্ষর মতো গাছ লাগিয়েছিলাম এবং সবাইকে সই করে শপথ করিয়েছিলাম যে সবাই একটা করে গাছ দিয়েছি, এই গাছটা সবাই বাঁচাবে এবং আহ মানে শপথ করবে যে এই গাছটার দায়িত্ব সে নেবে। তো আমরা একটা করে সই নিতাম এবং বাংলা, বিহার, উড়িষ্যা আর মধ্যপ্রদেশ হয়ে আমাদের রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা ছিল। ওই সময় আমি একটা খুব বড়, মাধ্যমিকের পরে যে 3 মাস ছুটি থাকে, ওই মানে কাজটা তখন ওইটা করছিলাম। আপনারা আপনাদের স্কুলের পক্ষ থেকে সেটা ইনিশিয়েটিভ নিয়ে হ্যাঁ, করেছেন? স্কুলের স্কুলের পক্ষ থেকে করিনি, আমরা দুটো বান্ধবী, মানে আমি আর আমার এক বান্ধবী ছিল, সেই 2জন মিলেই এই কাজটা আমরা করেছিলাম। মাধ্যমিকের পরে যে 3 মাসের মতো আপনারা একটা দুজন গ্যাপ থাকে। মিলেই এত বিশাল পদক্ষেপ নিয়ে 1 লক্ষের উপর গাছ হ্যাঁ, আর লাগিয়েছেন, সেটা বিশাল ব্যাপার। সেটা প্রায় আহ 90-এর দশকে, অনেক আগে। তো আহ, উম, ওই সময়তে কেউ ভাবতেই পারে না যে গাছ নিয়ে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে তখন আমরা জেনে গেছিলাম, এবং আজকের যে ভয়াবহ পরিস্থিতি সেটা ওই সময়তেই আমরা জানতাম। হ্যাঁ, এবং সেই জন্য আমরা প্রচার শুরু করেছিলাম, আর ওই প্রচারের একটা পার্ট হিসেবেই আমরা তখন কৃষ্ণনগরে গিয়েছিলাম। আর যেই ডিস্ট্রিক্টগুলোতে আমরা গিয়ে পৌঁছতাম, সেই ডিস্ট্রিক্টের যে ডিএম এবং এডিএম ছিলেন, সেখানে গিয়ে আমাদের রিপোর্ট করা হতো। রিপোর্ট করার পরে ডিএম আমাদের রেসপন্সিবিলিটি নিতেন এবং সরকারি বাংলোগুলোতে আমাদেরকে রাখা হতো। আর ওই ডিস্ট্রিক্টগুলোতে না যত বড় বড় ক্লাব, স্কুল, হ্যাঁ, যারা সোশ্যাল অ্যাক্টিভিটি করে, তারা আমাদেরকে নিয়ে ওখানে প্রসেশন বের করতো। তারপরে বিশাল প্রচুর বড় গাছ কাজ বেরিয়ে হতো। করেছেন, মানে কল্পনার বাইরে। আপনারা দু হ্যাঁ, তিনজন কল্পনার মিলে বাইরে। আর তখন বিশাল প্রত্যেকদিন বড় কাজ, মানে মাদার আর্থের এত প্রত্যেকদিন বড় কাজ। যে সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন যে সন্ধ্যাবেলায় খবর হতো ডিডি বাংলা, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির যুগ, তখন তো এত কালার টিভিও আসেনি। তো সেই সময়তে খবর হতো আর আমাদের প্রতিদিন দেখাতো আমরা কোথায় যাচ্ছি, কি ব্যাপার, মানে কোন ডিস্ট্রিক্টে আছি, কি কাজ করলাম, প্রতিদিন আমাদেরকে খবরে দেখানো হতো। ওই সময়তে আমরা প্রায় সেলিব্রিটির পর্যায়ে পড়ে গেছিলাম। তো কৃষ্ণনগরে যখন গেছিলাম, তখন আমাদের ওখানকার ডাক বাংলোতে রাখা হয়েছিল এবং তখন তো সরকারি গাড়ি ছিল হচ্ছে ওই সাদা অ্যাম্বাসেডার গুলো। তো আমাদেরকে একটা করে অ্যাম্বাসেডার দিয়ে দেওয়া হতো যাতে আমরা ওখানে কাজ করতে পারি। তো আমরা অ্যাম্বাসেডারে করে, মনে আছে আমার খুব, মানে এটা বলতে আমার এত ভালো লাগে এবং ফিল করতেও মজা লাগে যে আমরা 2জন বান্ধবী, আমাদেরকে সন্ধ্যাবেলায় ওই অ্যাম্বাসেডারে করে ঘূর্ণিগ্রামে নিয়ে যাওয়া হলো মাটির পুতুলের কারখানা দেখার জন্য। সারাদিন কাজ করেছি, ক্লান্ত। তো ওই ঘূর্ণিতে ওইটা দেখতে যাব বলে, তার আমি একটু আর্টিস্টিক মেন্টালিটি আছে, আমি মানে প্রচুর স্কাল্পচারের কাজ করি, আর্ট করি। তো ওইগুলো দেখার জন্য তো আমার মানে ভীষণই আকুল প্রাণ। তো যেতে পেরে তো খুব আনন্দ লেগেছে। তা আমি কারখানাতে ঢুকেই আর কারোর সাথে কোনো কথা নেই, কিভাবে ওরা তৈরি করে, কোথায় কি, আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে, বিশাল বড় কারখানা, মানে উম কত বড় যে কারখানা, এখন আমি মানে বর্ণনাই করতে পারবো না। বেড়া দিয়েই তৈরি, উপরে টিন আর নিচটা মাটি, কিন্তু বিশাল লম্বা। তো অত বড়, ওখানে প্রচুর পুতুল, মানে মাটির পুতুল, আর কৃষ্ণনগরের পুতুল তো ভীষণ নিখুঁত, নিপুণ, একদম সারা মানে বিশ্বে বিখ্যাত। ওইখানের যে মাটিগুলার কোয়ালিটি খুব, মানে প্রিমিয়াম কোয়ালিটি, ভালো নাকি? হ্যাঁ, আর ওখানকার শিল্পীরা তো বিশ্ববিখ্যাত সব, ও মানে আচ্ছা। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, মানে দারুণ ব্যাপার। তো আমি গিয়ে ওখানে, তো মানে এখানে ছুটি ওখানে ছুটি, কিভাবে বানাচ্ছে না বানাচ্ছে। তো ওইখানে কৃষ্ণনগরের একটা পুতুল প্রসিদ্ধ ছিল হচ্ছে বুড়া বুড়ি পুতুল। বুড়া বুড়ি পুতুল হয়তো বা সবাই দেখেছেন।
হুম। যে একটা বুড়া আর বুড়ি এইভাবে বসে থাকতো, আর গলার মধ্যে একটা স্প্রিং লাগানো থাকতো, মাথাটা এরকম করে নড়ালে পরে মাথাটা এরকম এরকম করে দুলতো। এই পুতুলটা অনেকেই দেখেছেন। হ্যাঁ, মেলা টেলাতে এগুলো বিক্রি হয়, আগে হতো। এখন বোধহয় পুতুলটাকে না ব্যান্ড করে দেওয়া হয়েছে, এখন ওই পুতুলটা আর দেখতে পাওয়া যায় না। গলার এই জায়গাটা স্প্রিং টাকাতে মাথাটা নড়তো বুড়া বুড়ি। তো ওই পুতুলটা দেখে তো আমার খুব ভালো লাগলো। এবং আমি কি যখন ওই পুতুলটার সামনে দাঁড়ালাম না, তখন কোনো মানুষই বললো কিনা আমার ঠিক মনে নেই, কে যে বললো, আমাকে বললো কি ওই পুতুলগুলোর মধ্যে না প্রাণ আসে। ওদের ওখানে চেতনা আছে, মানে কোনো একটা সোল ওগুলোর মধ্যে প্রবেশ করে, এবং তখন ওরা রাত্রিবেলায় নাকি মাথা নাড়ায়। হ্যাঁ, এবং ওখানকার পুতুলগুলোর মধ্যে ওরকম প্রাণ আসে। তো আমি শুনি না, মানে আমাকে আমার স্পিরিট গাইড বললো বা পাশে থেকে কেউ বললো, আমার এই ব্যাপারটা মনে নেই, কিন্তু ওই কারখানাটা ঢোকার পরে আমাকে এরকম একটা কথা বললো। তারপরে না আমি অবাক হয়ে গেলাম, এটা তো আমি কোনোদিনও এই ধরনের কথাও শুনিনি, এই ধরনের ভাবনাতেও আমি ছিলাম না। হঠাৎ করে ওগুলো শুনে না মনে হলো আমারও যেন একটু গাটা কাটা দিয়ে উঠলো। তারপরে ওখানে একটু কেউ বললো হয়তো লাহিড়ী মহাশয়ের একটা স্ট্যাচু ছিল, তখন বললো যে ওই স্ট্যাচুটার মধ্যেই আসল প্রাণটা আসে। এখানে যত কারখানায় পুতুল আছে সবগুলো পুতুল নয়, এটার মধ্যে প্রাণ আসে। আর প্রত্যেকটা তো একদম নিখুঁত মানুষের মতো, এত সূক্ষ্ম কাজ। হ্যাঁ, কেউ যদি ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কৃষ্ণনগরের কেমন নিখুঁত কাজ ওই ঘূর্ণিতে। তো এগুলো হওয়ার পরে না আমি খুব অবাক হয়ে গেলাম। আর প্রথম দিকে যতটাই উচ্ছল হয়ে ওই কারখানাটা আমি দেখছিলাম, পরের দিকে এগুলো না, কে যে আমাকে বলছে ওই কারখানার কোনো কারিগরই বলছে না, আমার স্পিরিট গাইড ভেতর থেকে আমাকে এগুলো বলছে, আমার এই কথাটা আর এখন মনে নেই। কিন্তু আমি এগুলো ওইখানে গিয়ে ফার্স্ট শুনেছি, সোল যে থাকে এবং সোল যে সেইভাবে ঢোকে, এইগুলো কথা ওখানে শোনার পরে ধীরে ধীরে, রাত্রিও ছিল, ধীরে ধীরে না আমার ওই বয়সে একটু ভয় ভয় লাগলো। তারপরে আমি একটু গুটিয়ে গুটিয়ে যেখানে আমার মানে যারা আমাদের নিয়ে গেছে তাদের কাছাকাছি আহ, দেখতে শুরু করলাম। এই সময়তে ওই কারখানার যে মালিক, উনি এসে ওখানে একটা চেয়ার আছে কাঠের, উনি এসে ওখানে বসলেন। এবার আমি তখন ততক্ষণে ওইখানে আমার বান্ধবীর বাবা, আমার বান্ধবী বা আরো কয়েকজন ওখানে ছিল, আমি ওর আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো কারখানার মালিক এসে আমার দিকে না তাকিয়ে থাকলেন। হ্যাঁ, তো আমার আমার কোনো ভ্রুক্ষেপ নেই, আমি তো আমার মতো পুতুল দেখে বেড়াচ্ছি। তারপরে তাকিয়ে থাকলেন, আরো ওদের মধ্যে কি কি কথা হলো। তারপরে ডিসিশন হলো যে আমাদের দুজনকে, দুই বান্ধবীকে বাংলোতে পাঠিয়ে দেওয়া হবে, আর ওর বাবা পরে যাবে। কারণ আমাদের ওখানে যে এত বড় মিশনটা চলতো, 4টা স্টেট, ওই সময়তে আমরা জ্যোতি বসুর সাথে দেখা করেছিলাম, ওই সময়তে আমরা উড়িষ্যার বিরজু পাটনায়ক, তখন মুখ্যমন্ত্রী, ওনার বাড়িতে গিয়েও উনি লাঞ্চে ইনভাইট করেছিলেন। ওনার বাড়িতে গিয়েও আমরা লাঞ্চ করেছি। তারপরে বিহারে গেছিলাম যখন, তখন লালু প্রসাদ ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন লালু প্রসাদের বাড়িতেও আমরা গেছি। সেখানেও বড় বড় সেলিব্রিটিদের কাছে, মানে আমরাও তখন সেলিব্রিটি দেখি, ওই সেলিব্রিটিটা আবার আমাদেরকে মানে আদর করতে আসছে বা অ্যাপ্রিসিয়েট করতে আসছে, এবং এসে বলছে যে মানে বিহারের একজন আর্টিস্ট, সে এসে আবার বলছে যে আমি মহাত্মা গান্ধী যে সিনেমাটা হয়েছিল অনেক পুরনো, সেখানে উনি একটা ক্যারেক্টার উনি করেছিলেন, ওই ক্যারেক্টারটার নাম তখন বলেছিলেন, এখন আমার মনে নেই। যাই হোক, ওই সিনেমাটাতে ছিলেন। আর ওটা তো মানে মহাত্মা গান্ধীর ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমাটা এখনো মানে সরকারের দায়িত্বেই আছে, ওটাও একটা নামকরা সিনেমা। সেখানকার একজন আর্টিস্ট এসে আবার আমাদেরকে আদর করছে, মানে ভাবাই যায় না। তো এইগুলো ঘটনা ওই সময়তে ঘটতো। তা আমাদেরকে দুইজনকে পাঠিয়ে দিল, আর ওর বাবা থেকে গেল, কারণ অনেক সময় আমাদেরকে ডোনেশন দেওয়া হতো, যে সব সময় তো সরকার দায়িত্ব নিয়ে সবকিছু করে না, আমাদের কিছু গাছ অনেক সময় কিনতেও হতো, বা গাড়ি ভাড়া করেও অন্য জায়গায় যেতে হতো, সেই জন্য অনেকে আমাদেরকে ডোনেশন করতো। তো সেগুলো আমাদের ভ্রুক্ষেপ ছিল না, কারণ আমরা তখন ছোট বয়স, আমরা দুই বান্ধবী এগুলো সম্পর্কে জানতাম না, ওর বাবাই সব করতো। তো ওর বাবা ওখানে থেকে গেছে। আর ওই যে কারখানার মালিক, তার সাথে আমার সম্পর্কে ওর বাবার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, এবং মানে এতটাই অন্য টাইপের কথা হয়েছে, ওর বাবা তো অবাক হয়ে গেছে। তো আমরা যখন ফিরে আসলাম, ওইটা গরমের দিন ছিল তো, অন্ধকার, লোডশেডিং চলছিল, আমরা বাংলোর সামনে যে মাঠটা রয়েছে সেখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম, হাওয়া খাচ্ছিলাম এরকম।
ওর বাবা তখন এসছে, তখন বাজে কটা, 9টা, সাড়ে 9টা এরকম হবে। তারপরে আমরা চারজন ওই অভিযানটা করতাম, আমি, আমার বান্ধবী, ওর মা আর ওর বাবা। আমার সঙ্গে আমার মা তো যেতে পারতেন না, কারণ ওনার মানে সার্ভিস করতেন, উনি যেতে পারতেন না, আমি একাই যেতাম, আর ওর মা বাবা, আমরা এই চারজনই যেতাম। তো ওর মা, আমি আর আমার ওই বান্ধবী ঘুরছি, হঠাৎ ওর বাবা এসে ওর মাকে বলছে, আজকে তো মৌসুমীর বিশাল ব্যাপার, হ্যাঁ, এত কিছু বললেন উনি। এখন যদি মৌসুমী শোনে, ওর তো মাটির ওপরে পা উঠে যাবে। হ্যাঁ, এখন বলা যাবে না। তা আমি প্রথম দিকে একটু উৎসাহ হয়ে জিজ্ঞেস করলাম, কাকু কি হয়েছে, কি বললেন? হ্যাঁ, তখন বলে, না, এখন বলা যাবে না। হ্যাঁ, তখন আমি আবার বললাম, না, বললা হয়েই গেল, বলে আমি চলে গেলাম। আমি কথাগুলো শোনার জন্য চেষ্টা করলাম না। কিন্তু ওর মায়ের সাথে ওর বাবা তখন বললে, মানে কিছু কথা হয়তো হয়েছে আধ্যাত্মিকতা সম্পর্কে, লাহিড়ী মহাশয় সম্পর্কে। সেটা আমি একটু আভাস পেলাম, কিন্তু কথাগুলো যে অ্যাকচুয়াল কি সেটা আমি জানি না। কিন্তু ওখান থেকে যখন বেরিয়ে আসি, এবং ওখানে একটা বিশাল বড় চার্চও আছে, কৃষ্ণনগর চার্চ কিন্তু পশ্চিমবঙ্গের ভীষণ বিখ্যাত চার্চ। তো সেই চার্চে আমরা গিয়ে, যে চার্চের ফাদার ছিলেন ওনার সাথেও কথা বলেছি। ওই সময়তে ফাদারের সাথে কথা বলা বিশাল ব্যাপার ছিল। কিন্তু ওই ফাদারের সাথে সাথে পিছন পিছন ঘুরতাম। আমাদের সব জায়গায় এন্ট্রি ছিল, মানে এত ছোট বয়সে এত বড় কাজ করছি, এবং আমরাই তখন সেলিব্রিটির মতো একটা ব্যাপার, সেহেতু আমাদের সব জায়গায় এন্ট্রি ছিল। হুম তারপরে সে টেলিভিশন সেন্টারে গিয়ে, ওখানে যেখানে খবর পড়া হয়, সেই ঘরেও আমরা গিয়ে ঢুকে খবর পড়ছে মধুমন্তী মৈত্র, আর আমরা গিয়ে সেই ঘরের দেখছি। তা মধুমন্তী মৈত্র মৈত্র এসে আবার আমাদের সাথে কথা বলছে। মানে এই ব্যাপারগুলো তো বিশাল ছিল, এখন ফিল করি, তখন তো বাচ্চা ছিলাম, অত বুঝিনি। তা আমি কেন যে ওর বাবার থেকে ঘটনাগুলো শুনলাম না আমি জানি না, কিন্তু ওইখানে একটা কানেকশন লাহিড়ী মহাশয়ের সাথে আমি তখন ফিল করেছিলাম। তখন আমাকে বারবারই ভেতর থেকে আমার মনে হচ্ছে কি, এই শহরটাতে আমাকে আবার একদিন আসতে হবে, আমাকে একসময় আবার ফিরে আসতে হবে, জানতে হবে। তো আজ অব্দি আমার যাওয়া হয়নি, কিন্তু ভীষণ টান আছে, যে কোনো সময় হয়তো বা আমি ওখানে যাব, এবং গিয়ে হয়তো কোনো শিকড়ের সন্ধান পাবো। তো আমারও এখনো হয়তো সাধনার আরো কিছু বাকি আছে, সময় হয়নি। সেই কারণে আমার ওখানে যাওয়া হয়নি। কিন্তু আহ ওখানে একটা শিকড় আমার আছে। আর একটা কি হলো, আমাদের এখানে বইমেলা, এই 5-6 বছর আগের ঘটনা। বইমেলাতে আমি গেছি, তো প্রত্যেক বছর বইমেলাতে আমার কিছু বই কেনা অভ্যাস ছিল। তো এখন যখন ধ্যানে এসছি, এখন আমার টার্গেট হচ্ছে পিরামিড টাইপের কোনো, মানে পিতামহ পাত্রে যে যেগুলো রিকমেন্ডেড করেন সেই টাইপের বইগুলো কেনার প্রতি বেশি আগ্রহ। তো বইমেলাতে তো ওইগুলো সহজে পাওয়া যায় না, ভীষণ খোঁজাখুঁজি করতে হয়। হঠাৎ আমার চোখে পড়লো একটা বই, লাহিড়ী, এই যে এই বইটা আমার কাছেই আছে। এই যে এই বইটা দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বইটা হঠাৎ করে না আমি স্টলের মধ্যে দেখতে পেলাম। তো আমি জিজ্ঞেস করলাম, মানে দাম দেখলাম, আর ওই দিন লাস্ট দিন ছিল, লাস্ট দিনে তো ওরা অনেকটাই কনসেশন দেয়। অন্যদিন 10% দিলেও লাস্ট দিন 15% বা 20% দেয়। তো আমি জিজ্ঞেস করলাম দাম। তখন ওরা কোনো ছাড় দিল না। তাহলে আজকে তো সব স্টলেই ছাড় দিচ্ছে, তাহলে আপনি দিচ্ছেন না? তো বললো যে এটা একটাই কপি আছে, তো এটা খুব এক্সপেন্সিভ, এটা আহ কমে দেওয়া যাবে না। তো আমি আবার বললাম 15% দিন, তাহলে আমি নিই। না, হবে না। তো আমি মনে মনে ভাবলাম কি, এই স্টলে না হয় এই বইটা নেই, অন্য স্টলে তো নিশ্চয়ই থাকবে। থাক, আমি নিব না, আমি চলে যাচ্ছি। অন্য স্টলে চলে গেলাম। এবার পুরো মেলায় খুঁজলাম টুজলাম, কোথাও বইটা পাওয়া গেল না। হুম তারপরে আমি কি করব, ওই বইটা নেওয়ার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। অন্য বইও কিনেছি, কিন্তু এই বইটা না নিলে মনটা খুঁতখুত করছে। তারপর আমি আবার ওই স্টলটাতে ফিরে গেলাম। এবার ওখানে গিয়ে দেখি আমাদের জলপাইগুড়ির একজন নামকরা চিকিৎসক, আমার পরিচিতই, খুবই বড় মাপের একজন ডক্টর, উনি বই কিনছেন ওই স্টলে, এবং উনি দেখি ওই বইটাকে নিবেন বলে উনি হাত দিচ্ছেন। এইবার আমি পড়ে গেলাম চাপে, যে এখন ওনার হাত থেকে উনি যদি বইটা নিয়ে পেলেন, আমি তো ওনার থেকে নিতে পারবো না, তাহলে কি হবে? হুম তারপরে উনি রেখেছেন, রেখে আবার অন্য বই দেখছেন। হঠাৎ করে না আমি একেবারে কোনো মতে ওই বইটা, মানে নিয়ে আহ পালিয়েছি ওখান থেকে, মানে দামটা দিয়ে যা বলেছে, নাও ভাই, আমি নিয়ে চলে যাই। উনি ফাইনাল করার আগেই যেন আমি এটা পেয়ে যাই। তারপরে গোটা মেলাতে ওই
একটাই কপি ছিল এবং ওটা আমি সংগ্রহ করতে পারলাম। তারপরে বাইরে এসে মানে এত স্বস্তি লাগলো বইটাকে এনে। তারপর থেকে আছে। কিন্তু আমি ফিল করি ভীষণ ভাবে যে অনলাইন ওনার সাথে থেকে আমার একটা আমিও এক দুটা আনিয়েছি ওনার বই, একটা হচ্ছে পূর্ণপুঁথি, ওইটা হুম এনেছি। হুম, কিছু পরে আবার রেখে দিয়েছি, সবটা পড়া হ্যাঁ, হয়নি। খুব ভালো লাগে কিন্তু সময় খুব দিতে ভালো হয়। লাগে। সব সময় পড়ার সময় হয়ে ওঠে না তো ওই জন্য বই কিনলে পরেও মানে পড়ে থাকে অনেক দিন, তারপরে হয়তো সময় হলো একটু পড়লাম এরকম। তো এই হলো লাহিড়ী মহাশয় সম্পর্কে আমার অভিজ্ঞতা। কেমন লাগলো সবার? হ্যাঁ মানে শুনতেই ইচ্ছা করছে, আমি তো ভাবছি আর বলবেন আধা ঘন্টা, শুনতেই ইচ্ছা করছে ম্যাডাম। লাহিড়ী মহাশয়ের যেমন গুরু পরম্পরায় কি হয়েছে, প্রথমে মহাবতার বাবাজি, মহাবতার বাবাজির ক্রীড়াযোগ, ওইটা হচ্ছে ওনার ক্রিয়াযোগের যে প্রচার, উনি তো ক্রিয়াযোগের স্রষ্টা, কিন্তু প্রচারটা মেনলি কে করেছিলেন? লাহিড়ী মহাশয়ই করেছিলেন। এবং লাহিড়ী সময় থেকেই শুরু হলো যে সংসার ধর্মে থেকেও যে একটা উচ্চকোটির সাধনা করা যায়। এবং ক্রিয়াযোগের মাধ্যমে কি হয়, এটার অনেক রকম পদ্ধতি আছে, মানে খুব কঠিনই পথ, কিন্তু যারা এটা অভ্যাস করেন তারা না ভেতর থেকে ওম ধ্বনিটা শুনতে পান। যখন ওনারা এই ওম ধ্বনিটা শুনতে পান তখন বোঝা যায় যে এই ক্রিয়াযোগটা মানে সম্ভব হয়েছে। তো এক সময় কি হয়েছে, আমি আমার ছোটবেলার কিছু গল্প তো সন্দীপ ভাই আমি বলেছিলাম না, এই গ্রুপেই বলেছিলাম, হ্যাঁ, অ্যাঞ্জেল মনে নিয়ে আছে? নানা এক্সপিরিয়েন্স বলেছেন। হ্যাঁ মনে আছে যে ওই একটা স্কুলের কথা বলেছিলাম যে আমার বাড়ির পাশেই একটা স্কুল আছে। তো ওই স্কুলটা আমার বাড়ির পিছন দিকটাতে, ওখানে আমি প্রাচীর, ওই স্কুলটার প্রাচীরটাতে বসে ধ্যান করতাম ছোটবেলায়। তো ছোটবেলায় আমি কিন্তু খুবই ছোটর থেকে ধ্যান করি, মানে যখন 2-3 বছর বয়স, তখন থেকে কিন্তু আমাকে স্পিরিট গাইড শিখিয়ে দিত এবং আনাপানাসতি ধ্যানটাই শিখিয়ে দিত, তখন থেকে আমি করি। কিন্তু মানে কন্টিনিউ করি না এবং জেনেও করি না। হ্যাঁ আমাকে বলতো, করতাম, একা থাকলে পরে বলতো করতাম, কিন্তু লোকজনের মধ্যে থাকলেও আমাকে কেউ বলতোও না আর আমি করতামও না। তো সেক্ষেত্রে মাঝে মাঝে ছেড়ে দিতাম, আবার করতাম। এই করতে করতে যখন একটু বড় হলাম, প্রাচীর টাচীরে ওঠা, গাছে টাছে ওঠা শিখলাম। আমি খুব গাছে চড়তেও পছন্দ করতাম, আর আমার খুব একটা অভ্যাস ছিল কি গাছের মধ্যে বসে ধ্যান করা। এটা জানি না কারো এটা মনে হয় কিনা, কারণ আমরা তো পাহাড় পর্বতে গিয়ে আর ধ্যান করতে পারবো না, তো গাছের মধ্যে উঠে যখন আমি ধ্যান করতাম তখন আমি ফিল করতাম যে আমি পাহাড়ের উপরে বসে ধ্যান করছি এবং ওখানে হাই ভাইব্রেশন। এগুলো যে আমাকে কে বলতো কেন বলতো আমি কিচ্ছু জানি না, না জেনে সব করতাম। আর না জেনে যেগুলো যেগুলো করতাম সেগুলো দেখি সমস্তটা পিতামহ পাত্রীজির মধ্যে দেখতে পাই। পিতামহ পাত্রীজিরও আছে গাছের উপরে বসে ধ্যানের ছবি, দেখেছেন না আপনারা? অনেকেই হয়তো দেখে থাকবেন, পিতামহ ইয়েস, পাত্রীজি ইয়েস। গাছের উপরে উঠে বসে ধ্যানের ছবি আছে। হ্যাঁ, এবার আমি একটা কুল গাছের উপরে বসে ধ্যান করতাম আর মনে মনে ভাবতাম যে পাহাড়ে বসে আছি। এবার কুল গাছে কত কাটা, সে তার উপরে মানে একদম টপ মোস্টে ওঠা চারটিখানি ব্যাপার না কিন্তু। আর সেখানে পুরো ধ্যানস্থ, ওখানে আমি আমার হাওয়াই চপ্পলটা গাছের উপর ওখানে পেতে নিতাম, পেতে নিয়ে ওই চপ্পলটার উপরে বসতাম, কারণ এমনি বসলে পরে ডালপালা কাটা সবকিছু বসা যাবে না কন্টিনিউ। তো চপ্পলটার উপরে বসতাম। তা সেখানে ওঠাটা চারটিখানি ব্যাপার ছিল না, ওগুলো খুব অলৌকিক ঘটনাই ছিল তখনকার জন্য, কিন্তু আমি ওগুলোকে স্বাভাবিকই লাগতো আমার। আর কদমতলা স্কুলের প্রাচীরটাও ছিল 5 ইঞ্চির একটা ইট, আর সেই ইটটা যেখানে এসে জোড়া লাগতো সেখানে 5-5-10 ইঞ্চির মতো জায়গা, সেইটুকুর মধ্যে বসে ধ্যান করা এটাও খুব স্বাভাবিক ঘটনা না কিন্তু, কিন্তু আমি সেটা করতাম। তো একদিন ওরকম করছি, হঠাৎ আমি মানে ওম ধ্বনি শুনতে পাচ্ছি, ব্রহ্মাণ্ডের যে ওম ধ্বনি সেটা শুনতে পাচ্ছি। তো এরকম ওই ছোটবেলাটায় আমি শুনতাম, বুঝতাম না জন্য না আমি ওটা কন্টিনিউ করতাম না, মাঝে মাঝে ছেড়ে দিতাম। মাঝে মাঝে ছেড়ে দিলে কি হয়, একটা মাঠের মধ্যে দিয়ে যখন গরু নিয়ে একপাল লোক প্রতিদিন যাতায়াত করবে, তখন মাঠের মধ্যে একটা রাস্তা তৈরি হয়ে যায়, মেঠো রাস্তা। কিন্তু যখন বর্ষাকালে আবার জল বৃষ্টি পড়ে, তখন কি হয়, ওখানে আবার ঘাস হয়ে যায়, যদি যাতায়াতটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু ওই রাস্তাটাও আর থাকে না। তো আমার কি হতো, সাধনার দ্বারা আমি একটা উচ্চ মার্গে পৌঁছে যেতাম, ওম ধ্বনি আমি শুনতে পাচ্ছি, তার মানে কত বড় লেভেলের সাধনা ছিল। তো সেটা আমি আবার অকারণেই ছেড়ে দিলাম। হ্যাঁ, আবার নর্মাল হয়ে গেলাম, আবার ওই কানেকশনটা ছিন্ন হয়ে গেল। তো এই ক্রিয়াযোগ যদি আমি না করতাম আগের জন্মে,
তাহলে আমি নিশ্চয়ই ওই ছোট বয়সে ওং ধ্বনিটা শুনতে পেতাম না। তারপরেও বড় হয়ে কলেজ লাইফে শুনতে পেয়েছিলাম। আবার এখন যে আমি যেই বাড়িটাতে থাকি, এই বাড়িটাতে আমি 2012-তে এসেছি। এখানে আসার পরেও কিন্তু 1-2 দিন আমি সেটা শুনতে পেয়েছি সাধনার সময়, ধ্যান করার সময়। তো আমি তখন না জেনেই শুনতাম, বুঝতাম না। এখন বুঝতে পারি যে মানে আমি আগের জন্মের থেকেই সাধক ছিলাম। আর যখন আমি হায়দ্রাবাদের KLU-তে গেছিলাম ডক্টর নিউটনের ওখানে 10 দিনের শিবিরে ট্রেনিং করতে, তখন এগুলো মানে এগুলো সম্পর্কে আমি জেনেছি। হুম। তো ওইখানে উম থেকে আসার পরে এগুলো সম্পর্কে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তো আমি আগে না জেনে করতাম, এখন জানি আর কি। তো ওইখানে গিয়ে আমি আমার পাস্ট লাইফও দেখতে পেয়েছি, পাস্ট লাইফে যে আমি সাধক ছিলাম সেটাও আমি দেখতে পেয়েছি নিজেকে। আপনার পাস্ট লাইফ গুলি সম্পর্কে একটু বলুন না ম্যাডাম। পাস্ট লাইফে খুব বেশি দেখিনি। আর খুব সুখকরও বিষয়টা ছিল না। পাস্ট লাইফ আমার এমন ছিল যে আমি একজন সাধক ছিলাম, আর খুব রোগা। আমি আমার গুরুর সাথে সাধনা করতাম হিমালয়। হিমালয়ে সাধনা করতাম, একটা ঘরের মধ্যেই থাকতাম। একটা পাশে আমার গুরুর বিছানা ছিল, আর মাঝখানটা ফাঁকা ছিল, আর এই পাশটায় আমার বিছানা ছিল। দুই পাশে দুজনের, মাঝখানটা আমরা বসে ধ্যান করতাম। সেই 3টের সময় উঠে মনে হয় জামা কাপড়ও খুব কম ছিল, কারণ একবার শীতকালে আমার গায়ে ভেজা জামা কাপড় ছিল। আমি ওই ভেজার জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আমি ধীরে ধীরে অসুস্থর দিকে যাচ্ছিলাম, এটাও আমি ফিল করেছি। আর কি হয়েছে, কিছুদিন পরে দেখলাম আমার গুরু দেহত্যাগ করলেন, সমাধি নিলেন। সমাধি নেওয়ার পরে তা উনি যখন যতদিন বেঁচে ছিলেন ততদিন দুইজনে মিলে কথাবার্তা বলতাম এবং খুব আনন্দ করে খুব উচ্চমার্গের সাধনা করতাম। কিন্তু উনি যখন সমাধি নিলেন তখন তো আমি ওই পাহাড়ের মধ্যে ওই ঘরটার মধ্যে একা হয়ে গেলাম। তাও আমি বসে করতাম। হ্যাঁ, কিন্তু আমার কষ্ট হতো। ধীরে ধীরে কি হলো, আমার ওই যে বললাম ভেজা, 3টার সময় উঠে স্নান করে ভেজা কাপড়ে ওই কাপড়টা ধ্যানের মধ্যেই শুকাতো। তো এই করতে করতে না আমার গুরুকেও ভীষণ মিস করতাম, একাকিত্ব, সব মিলে আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ার পরে বাড়ির সাথে কোনো যোগাযোগ বা দায়িত্ব কিছু আমি পালন করতাম না। পিতামহ পাত্রীজি যেগুলো কথা বলেন না, সেগুলো কথা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করতে পারি যে কতটা অ্যাকচুয়াল কথা বলেন, সত্যি কথা বলেন। উনি যেটা বলেন না প্রত্যেকটা মানে একদম, কি বলবো, এর চাইতে সত্যি আর কিছু পৃথিবীতে মানে ব্রহ্মাণ্ডে হতে পারে না। তো আমি আমার জীবন দিয়ে সেগুলোকে আমি বুঝতে পেরেছি। তো উনি বারবারই বলেন যে সাধনা যদি তুমি সাধু হয়ে সন্ন্যাসী হয়ে পাহাড়ে গিয়ে বসে ধ্যান করো, তাহলে কিন্তু তোমার মোক্ষ লাভ হবে না। তোমার সংসার থেকে মোক্ষ লাভ হবে। কারণ যদি তুমি সাধনা করো পাহাড়ে গিয়ে, তাহলে কি হবে, তুমি সংসারের যে টানাপোড়েন, এখানকার যে অভিজ্ঞতাগুলো কিছুই তুমি লাভ করতে পারবে না। সংসারের দায়িত্বও তুমি নিচ্ছ না। তখন এই অভিজ্ঞতাগুলোর জন্য তোমাকে কিন্তু আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। মানে তুমি যতই উচ্চ মার্গের সাধনা করো, 99.9%ও যদি তুমি উচ্চ মার্গের সাধনা করো, আর সংসারের অভিজ্ঞতা যদি তোমার না থাকে, 0.1%-এর জন্য তোমার পৃথিবীতে এসে কিন্তু ওটা কমপ্লিট করে তোমাকে তারপরে মোক্ষ লাভ করতে হবে। সেই জন্য উনি যেইভাবে গাইড করেছেন, উনি যেইভাবে আমাদেরকে বলেন চলতে, সেটা যদি কোনো একটা মানুষ মেনে চলে ভীষণ স্ট্রিক্টলি, তাহলে তার কিন্তু এই জীবনে মোক্ষ লাভ সম্ভব। কিন্তু সন্ন্যাসী সাধু হয়ে পাহাড়ে গিয়ে যতই উচ্চ মার্গের সাধনা হোক, সে কিন্তু মোক্ষ লাভ করতে পারবে না। তা আমি সেটা আমার জীবন দিয়ে মানে পাস্ট লাইফ দিয়ে ফিল করেছি। যে আমি আমার ওই লাইফে যে ওয়াইফ ছিল, এবং আমার যে ছেলে মেয়েরা ছিল, অনেক, মানে কটা ছিল আমি জানি না, তবে একাধিক আমার সন্তান ছিল। ওই সময়তে আমি পুরুষ বডিতে ছিলাম। আর আমার যে স্ত্রী ছিল, তাকে আমি খুব মানে ডিপ্রাইভ করেছি। তার কি অন্য সংস্থান কোথা থেকে হবে, এতগুলো বাচ্চা আছে, তাকে কিভাবে বাচ্চাগুলোকে সে মানুষ করবে, তাকে অসহায়ের মতো ফেলে আমি সাধনায় চলে গেছিলাম, সংসার ত্যাগ করেছিলাম। তো এটা আমার বিশাল বড় একটা কর্ম ছিল। তো আমার যখন মৃত্যু হলো ওই সময়তে আমি আসার তারপরে আমাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করা হলো। সেই ফিলিংস গুলোও আমার আছে হসপিটালে। সেই তখন তো এত উন্নত মানের কিছু ছিল না, ভীষণ নোংরার মধ্যে
মানে ভর্তি করে হসপিটালে আমাকে চিকিৎসা করা হচ্ছে। তো আমার ওই সময়তে যে আমি পুরুষ বডিতে, তখন যে আমার স্ত্রী ছিল, সে আমাকে দেখাশোনা করতে আসলে বাড়িতে যে সন্তানরা আছে তার তো খাওয়া, তাদের খাওয়া দাওয়া দেখাশোনা তো হবে না। তো আমার প্রচন্ড রাগ হলো, হ্যাঁ আমি এইভাবে পড়ে আছি, আমাকে যত্ন করছে না। তো আমি খুব যখন স্ত্রী আসতো তখন আমি খুব রাগ দেখাতাম। তো এইগুলো হতে হতে তারপরে আমার মৃত্যু হলো। তখন যখন মৃত্যু হলো, তখন ওই যে ইসে হয় না, 40 সেকেন্ডের জন্য পুরো লাইফটাকে রিভিউ দেখানো হয়। ওই সময়তে আমি তো মনে মনে খুব খুশি যে এখন আমার রিভিউ হচ্ছে। আমি তো এত বড় সাধনা করেছি, আমি তো পাস করে চলে যাব, আমার তো কিছু হবে না। মানে দাঁতে দাঁত চেপে আমি যদি ওই 40 সেকেন্ড কোনো ব্লকেজের মধ্যে আটকা না পড়ি, কোনো অভিজ্ঞতা ইমোশনের মধ্যে আটকা না পড়ি, তাহলে কিন্তু আমি মোক্ষ লাভ করতে পারবো। কিন্তু কোনো একটা ইমোশন যদি আমাকে আটকে ধরে, যে আমার মনের মধ্যে দুঃখ সৃষ্টি হলো বা প্রচন্ড আনন্দের সৃষ্টি হলো বা হিংসা বিদ্বেষ যাই কিছু বলো, হম যখন নিজে অন্যায় করেছি এই বোধটা হলো, এইরকম যদি কোনো ইমোশন আমাকে আটকে ধরে, ওখানে আমি থেমে যাই বা ওটা নিয়ে আমি ভাবতে শুরু করি, তাহলে কিন্তু আমাকে আবার পুনরায় মানুষ জন্মে আসতে হবে। কিন্তু সবগুলোকেই যদি আমি স্বাভাবিক মনে করে পাস করে চলে যাই, তাহলে কিন্তু আর পৃথিবীতে ফিরে আসতে হবে না। তো আমি 26 সেকেন্ড পর্যন্ত, মানে যখন 40 সেকেন্ড দেখানো হয় সেটা, এবার 26 সেকেন্ড রিলটা পরপর পরপর চলছে, আমার লাইফটা পুরোটা দেখানো হচ্ছে। এবং 26 সেকেন্ড পাস করেছি, তখন দেখা যাচ্ছে যে আমি যে ভুলগুলো করেছি আমার আমার ওই সাধক লাইফে, যে ভুলগুলো হয়েছে সেইগুলো মধ্যে গিয়ে আমি আটকা পড়ে গেলাম। মানে হচ্ছে ওই সময়তে আমি পুরুষ বডিতে থেকে আমি যে আমার স্ত্রীর প্রতি অন্যায় করেছি, সেইটা একটা সোল যখন বডি ছেড়ে বের হয়, তখন কিন্তু সে ভীষণ পবিত্র হয়ে যায়, তার মধ্যে কিন্তু কোনো মানে দোটানা থাকে না, সে খুব কি বলবো ওটাকে, টানটাকে, মানে সে খুব পিওর সোল হয়ে যায়। হুম তার নিজের দোষটাকেও নিজে দোষ বলে বুঝতে পারে, অন্যের গুণটাকেও সে গুণ বলে বুঝতে পারে। তো এইরকম কন্ডিশনে চলে আসে, সোল পিওর সোল হয়ে যায়। তো আমি যখন ভুলগুলো করেছি সেটা যখন আমি বুঝতে পারলাম, তখন আমার প্রচন্ড দুঃখ হলো। মানে এত দুঃখ হলো যে একটা মানুষকে আমি এত কষ্টের মধ্যে ফেলে দিয়ে আমি এত নিষ্ঠুরতা করেছি। তাহলে আমাকে আবার জন্ম নিতে হবে। তো ওটা করার পরেই কিন্তু আমি উন্নত লোকে চলে গেছি, কিন্তু আমি উন্নত লোকেই গেছি, আমি কোনো এলেবেলে জায়গায় ছিলাম না, সেটাও আমি জানি। এবং যখন এই যে পৃথিবীতে যে এই যুগটা আসবে, এই যে পরিবর্তনের যুগ, কলিযুগ থেকে আমরা সত্য যুগের দিকে যাচ্ছি, তার জন্য যে এত বড় বড় সোলকে নিয়ে পিতামহ পাত্রী যে পৃথিবীতে আসবেন, সেইটা যেই মিটিং এ ঘোষণা করা হয়েছিল ওই উন্নত লোকে, সেই মিটিং এ আমি প্রেজেন্ট ছিলাম। এবং ওইখানে বিশাল বড় টেবিল, ওখানে যখন এই আলোচনাগুলো হচ্ছে, চারিদিকে সব সোলগুলো দাঁড়িয়ে আছে, মহান সোলগুলো, সেই সোলগুলোর মধ্যে আমি একজন ছিলাম। যখন ঘোষণা করা হলো যে এই সময়তে পৃথিবীতে কে কে আসতে চায়, তখন আমি রাজি হয়েছিলাম, এটা আমার মনে আছে। আর আমার যে মানে টুইন ফ্লেম, যে আমার জোড়া যে সোলটা ছিল, তার থেকে কোনো পারমিশন না নিয়েই আমি ফট করে রাজি হয়ে গেছিলাম। তো যাই হোক, সেইটা পৃথিবীতে আসার ওইটা রাজি হওয়ার একটাই কারণ, যে আমি যে একজনের প্রতি একমাত্র ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমার ওই সাধক লাইফের স্ত্রীর প্রতি। মানে আমি মেল বডিতে ছিলাম, তো স্ত্রীর প্রতি আমি ভুলটা করেছিলাম। তো সেই জন্য আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, ওটা আমি মানে রিলিজ করব বলে, ওটা আমি শোধ দেবো যে আমি অন্যায় করে ফেলেছি, সেই জন্য আমি আবার ক্ষমা চাইতে বা ওটাকে রিলিজ করতে আমি এসেছি। তো এই লাইফে সেটা কে ছিল? এই লাইফে ওটা হচ্ছে আমার মা ছিল। মানে আমি যেই লাইফে সাধক ছিলাম পুরুষ বডিতে, এই লাইফে মানে স্ত্রীর সাথে অন্যায় করেছিলাম, এই লাইফে ওই স্ত্রী হচ্ছে আমার মা ছিলেন। বুঝতে পেরেছো? ইয়েস এবার ম্যাডাম, যখন ইয়েস, থেকে, খুব মানে সুন্দরভাবে বুঝাচ্ছেন যে এই হ্যাঁ, ব্যাপারগুলো তো সবাই অনেকে বিশ্বাসও করে না বা জানেও না। তো আমি এগুলা কিন্তু খুব স্পষ্ট জানি এবং আমি এগুলো দেখেছি এবং ফিল করি এবং আমি জানি, একদম স্পষ্ট জানি। এবং আমি ওই যে যেখানে পিতামহ পাত্রেজি বা আরো বড় বড় মহান গুরুদেব, কসমিক গভর্নমেন্ট বসে যখন ওই গোল টেবিলের মধ্যে এগুলো নিয়ে ডিসিশন নিচ্ছেন, আর আশপাশ দিয়ে আমরা সব মহান সোলরা দাঁড়িয়েছিলাম, ওইগুলো আমি মানে ফিল করতে পারি। মানে ওখানে আমি ছিলাম এবং আমি এগ্রি হয়েছি, এবং আমার টুইন ফ্লেমকে বাদ দিয়ে
টুইন ফ্লেমের পারমিশন না নিয়ে ওকে নিয়ে যদি আমরা দুজনে বলতাম যে চলো আমরা যাই, তাহলে পরে কিন্তু দুজনে একসাথে সুন্দর আসতে পারতাম। কিন্তু মানে যেই বললো কে কে যাবে, আমি ফট করে বলে দিলাম আমি যাব। তো আমার তো উচিত ছিল যে আমার জোড়াটা যেহেতু আছে, সেই জোড়াটার পারমিশন নিয়ে তারপরে রাজি হওয়া। সেটা আমি হইনি। যাই হোক, ওটা আলাদা ব্যাপার। এই যে এই লাইফে আমার মা ছিলেন ওই ব্যক্তি যাকে আমি রিলিজ করার জন্য এসেছি। তো দেখো লাইফটা পুরো আমার বাবা, আমার যখন 1 বছর বয়স তখন আমার বাবা এক্সপায়ার করেন। আর যেই ঘরে যেই সময়তে উনি এক্সপায়ার করেন সেই সময় আমি ছিলাম। কতটুকু বয়স ভাবো। কোনো ফিলিংসই থাকার তার কথা না, ওগুলো মনে থাকারও কথা না, কিন্তু আমার সব মনে আছে। আমার বাবা বিছানা থেকে পড়ে গেছিলেন তার আগে। আমি, আমার দিদি এবং আমার বাবা এক বিছানায় ঘুমাচ্ছিলাম। তো আমার এই পাশে আমার দিদি, এই পাশে আমার বাবা, মাঝখানে আমি। তখন বাবার জল পিপাসা পেয়েছে, আমার মা তখন হসপিটালে ভর্তি, মারই তখন মরণাপন্ন অবস্থা। ওই সময় বাবা হসপিটাল থেকে এসেছে, রাত্রেবেলা আমরা শুয়েছি। এবার বাবা জল পিপাসা পেয়েছে। তখন আমার দিদি আমার থেকে 6 বছরের বড়। তো আমার দিদিকে বলছে যে জল দিতে। তো ওইটুকু বাচ্চা, সে উঠে গেছে জল আনতে। বাবার শরীর খারাপ লাগছে, তো বাবা না, খারাপ লাগছে যে ওইটুকু বাচ্চা গেল এই অন্ধকারের মধ্যে। বাবা ওর পিছন পিছন যাওয়ার জন্য বিছানা থেকে উঠে মাটিতে পা দিয়েছে। যেই মাটিতে পা দিয়েছে আমার বাবা ওখানেই পড়ে গেছে বিছানার পাশে। পড়ে গিয়ে ওখানেই এক্সপায়ার করে গেছেন। আর ওনার নাক দিয়ে মনে হয় কোথা দিয়ে রক্ত বেরিয়েছিল আমার ঠিক মনে নেই, কিন্তু 2-4 ফোঁটা রক্ত মেঝেতে পড়েছিল। বাচ্চা মানুষ ওই রকম অবস্থা। তারপরে তো আমাদের ওই সময়তে বাড়িতে ভাড়াটিয়াও ছিল, আরো অন্য লোক ছিল, তারা তো দৌড়ে আসলো ওরকম শব্দ শুনে। জল দিতেও আসলো, এসে দেখে ওরকম কন্ডিশন, বাবা এক্সপায়ার করেছে। কিন্তু আমি না অবাক হয়ে তাকাচ্ছি বাবার দিকে, এবার আমি দুটো বাবা দেখতে পাচ্ছি। একটা বাবা নিচে পড়ে আছে, আর একটা বাবা আমার সাথে কথা বলছে। তো আমি বললাম কি হলো এটা, মানে আমারও সোল, আমি বডিতে কিন্তু বলছি না, আমার ভেতরের অন্তর আত্মা কথা বলছে বাবার সাথে, যে কি হলো এটা, এখন কি হবে, মাকে কে দেখবে। হ্যাঁ, কি হবে। তখন বলছে আমি আমার আধ্যাত্মিক জার্নিতে চললাম, এরপর থেকে রেসপন্সিবিলিটি তোমার, মানে মাকে দেখার রেসপন্সিবিলিটি আমার। বাবার ওইটুকুই কর্ম ছিল, উনি সেটা রিলিজ হয়ে গেছে ওইটুকুই। উনি ওনার আধ্যাত্মিক জার্নিতে উনি চলে গেলেন। তারপরে আমার বাবা আবার আমাকে বলেও গেলেন যে আমি তোমার পাশেই থাকবো, যখন আমাকে স্মরণ করবে আমি চলে আসবো। তো আমি আমাকে সান্ত্বনাও দিলেন গায়ে হাত দিয়ে। আর একটা বাবাকে দেখছি আমি মেঝেতে পড়ে আছে। তো এটা মানে ওই শিশুটার পক্ষে মানে হজম করা তো বিশাল ব্যাপার ছিল। কিন্তু আমি স্বাভাবিকভাবেই ছিলাম, বাবা চলে গেল, ডাকলে পরেই আসবে এরকম একটা অ্যাসিওর। আর দেখি সবাই কান্নাকাটি করছে আশেপাশে, মানে কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। সেটা আমার লাইফে হয়েছে, এবং সেটা একদম 100-এর মধ্যে 200% শিওর যে হয়েছে এরকম ঘটনা। আমি দুটো বাবাকে দেখতে পেয়েছি। কিন্তু সারা জীবনেও কিন্তু আমি বাবাকে আর ওইভাবে স্মরণ করে ডাকিনি, আমাদের বিপদ আপদ যা কিছু হয়েছে আমার আর ওনাকে ডাকা হয়নি। কারণ আমি ছোট থেকেই জানতাম যে আমার বাবা আমাকে বলে গেছে যে আমি আমার আধ্যাত্মিক জার্নিতে যাচ্ছি, যখন মনে করবে আমি তখন আসবো। তা আমি ওনাকে ডেকে ওনাকে কষ্ট দিতে চাইনি বা ওনার যাত্রার ব্যাঘাত ঘটাতে চাইনি। তো আমি সারা লাইফে কিন্তু আমি আমার বাবাকে কখনো আর ডাকিনি। আর ওই যে রক্তটা পড়েছিল, আমার ধারণা ছিল ওটা কন্টিনিউ থাকবে। আর উম, ওইখানেই হয়তো আমি আমার বাবাকে ফিল করতে পারবো। তো ছোটবেলায় আমি যেখানেই ঘুরে বেড়াতাম, পরের দিন তো পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু আমি যেখানেই ঘুরে বেড়াতাম দৌড়ে না ওই ঘরটাতে যেতাম, আমি বাবাকে পাওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, ওই শিশু বয়সে। কিন্তু ওই রক্তটাও দেখতে পেতাম না কোথায়, মানে খুঁজতাম আমি ওই ঘরটাতে, কিন্তু কখনো ডাকতাম না। তো এটা হচ্ছে আমার ছোটবেলার একটা খুব মানে কঠিন অভিজ্ঞতা। আর আমার মা, পুরো লাইফটা জুড়ে আমি আমার মা, সমস্ত রিলেশন গুলো আমার মার সাথে ছিল। মানে আমার মা আমার বন্ধু, আমার মা আমার আত্মীয় স্বজন, আমার মা আমার বাবা, মানে সমস্ত রিলেশন গুলো আমি মায়ের মধ্যে দেখতে পেতাম। এবং মায়ের ওইটুকু শিশু বয়স থেকেই না আমি রেসপন্সিবিলিটি, মানে মায়ের পেটে থাকতেও আমি রেসপন্সিবিলিটিটা নিয়ে নিয়েছিলাম যে আমার মার এত কষ্ট, আমি আমার মাকে কষ্ট পেতে দিব না। মার যত কষ্ট আমি, আমার উপর দিয়ে যেন সেগুলো কেটে যায়। তাই সারা জীবন ধরে আমার যারা পরিচিত, আমার বন্ধু বান্ধব বা জলপাইগুড়িতে আমি থাকি, এই ভিডিওটা হয়তো অনেকের চোখেই পড়বে, অনেকে হয়তো দেখতেও পারে। তারা জানে যে
আমার মায়ের একদম শেষ দিন পর্যন্ত কতটা আমি মায়ের পাশে ছিলাম এবং তাকে মানে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করেছি। আমার মায়ের লাইফটা পুরোটাই ভীষণ কষ্টের। যেটুকু আমার মা সুখ পেয়েছে ওই আমার দ্বারাই, মা নিজেই স্বীকার করতেন এবং আমাকে ধন্যবাদও দিয়ে গেছিলেন। মৃত্যু শয্যায় সিসিইউতে আমাকে বুকেও জড়িয়ে ধরেছিলেন লাস্ট দিন। তো আমার মা আমাকে ধন্যবাদ জানিয়ে গেছে যে যেটুকু সুখ পেয়েছে আমার দ্বারাই, পুরো লাইফটাতেই দুঃখ ছিল, যেটুকু সুখ পেয়েছে আমার দ্বারা। তো এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হয়েছে? আমি জানি না যে গত ওই সাধক লাইফে যে অন্যায়টা করেছিলাম সেই অন্যায়টা থেকে মুক্ত হতে পারলাম কিনা, কিন্তু গোটা লাইফটা জুড়ে কিন্তু আমি মার সাপোর্টিভ হিসেবে থেকেছি। মানে মার যা যা রিকোয়ারমেন্ট সবকিছু আমি ফুলফিল করার চেষ্টা করেছি। তো এটাই হচ্ছে আমার মানে লাইফ। এখন মা চলে গেছেন, এখন আমি একাই থাকি, কিন্তু মানে মার শেষ দিন পর্যন্ত আমি ছিলাম। আর আমি ছোটবেলার থেকেই জানতাম যেদিন আমার মার লাস্ট মানে নিঃশ্বাসটা নেবেন, সেই দিন ও আমাকে জানানো হবে আমি একা থাকবো, আমার আশেপাশে কেউ থাকবে না। তো এই ঘটনাটা সত্যি হয়েছিল। আমাকে যখন সিসিইউর ভেতরে ডাকা হলো মার শেষ নিঃশ্বাসের সময়, আমি ওখানে দাঁড়ানো, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন কেউ কিন্তু আমার পাশে ছিল না, আমি টোটালি একা ছিলাম। আর যেহেতু আমি হেলথ ডিপার্টমেন্টে চাকরি করি, সিসিইউর ওরা আমার স্টাফ পরিচিত না হলেও একই ক্যাটাগরি, যখন ওরা ওখানকার ডক্টর এবং নার্সিং স্টাফরা সবাই আমাকে আত্মীয়র মতোই সাপোর্ট করেছিল, কিন্তু নিজস্ব কোনো আত্মীয় ছিল না, আমি একাই ছিলাম। পুরো কষ্টটা, পুরো ওই জার্নিটা আমি ফিল করতেও পেরেছি, কিন্তু আমি জানি কি হলো, সেই কারণে অত মানে রেস্টলেসও ছিলাম না। এইভাবে হয়ে গেল আর কি। হুম, খুব ভালো লাগলো ম্যাডাম। মানে খুব হৃদয়স্পর্শী এবং কানেক্টেড হয়েছি তো। আপনার মাও কি ধ্যান করেছে মানে এই যাত্রায়? হ্যাঁ, মা প্রথম দিকে অতটা ধ্যান পছন্দ করতেন না, কিন্তু মাকে দেখতাম যে মার গুরুদেবকে খুবই মানতেন, মানে দারুণ। যে কোনো বিপদে পড়লে গুরুদেব গুরুদেব গুরুদেব, মানে সুখেও গুরুদেব দুঃখেও গুরুদেব। মানে মা গুরুদেব শ্রী সুধীন কুমার মিত্র, উনিও মানে ভীষণ বড় মাপের একজন গুরু। উনি যে কত সোল মুক্ত করেছেন তার ঠিক নেই। ওনার লেখা প্রচুর বই আছে, ওগুলো পড়লে ওনার যেই সোলটাকে যেখানে গিয়ে যেইভাবে মুক্ত করেছেন পুরো ঘটনাগুলো উল্লেখ করা আছে। দার্জিলিং পাহাড়ে, তারপরে পুরীতে, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উনি যেতেন এবং ওখানে সোলগুলোকে উনি দেখতে পেতেন এবং সেগুলোকে মুক্ত করতেন। উনি পঞ্চমুণ্ডীর সিংহাসনে বসতেন, ওই পঞ্চমুণ্ডীর সিংহাসনে বসতে গেলে একজন সাধকের বিশাল পাওয়ার লাগে। অত পাওয়ার না হলে ওই সিংহাসনে বসাই যায় না। অষ্টধাতুর ত্রিশূল ধারণ করতেন, অষ্টধাতুর ত্রিশূল সাধারণ লোক ছুতেই পারবে না। তো এত বড় মাপের গুরু। সে- তো উনি লাল পোশাক পরতেন বলে আমরা ডাকতাম হচ্ছে লাল দাদু বলে। তো মা যখন দীক্ষা নিতে গেছিলেন তখন আমি ওই লাল দাদুকে কিন্তু মানে ফিজিক্যাল বডিতে দেখেছি। আমি আমি ওনার পা স্পর্শ করেছি। তো সেদিক থেকে আমিও খুব সৌভাগ্যবান, মানে দু তিনবার দেখেছি ওনাকে। তারপরে আমার মা পুজো দিতেন, তখন দেখতাম যে মানে ভীষণ একাগ্র মনে পুজো পুজো অতটা পছন্দ করতেন না, কিন্তু যেহেতু সমাজের একটা মানে সমাজের একটা প্রোগ্রামিং পুজো করা, সে তো উনি করতেন। হ্যাঁ মানে উম, গুরুদেবের মন্ত্র পড়া, গুরুদেবকে মেনলি আমার মা মানতেন। তো সেই হিসেবে গুরুদেব যেগুলো ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন আমার মা সেগুলোই পালন করতেন। তো উনি চলে যাওয়ার কিছুদিন আগে আমি যে ধ্যান শুরু করলাম, মানে এইবার তো আমি 2019-এ যখন ধ্যান আবার পুনরায় শুরু করলাম আর্ট অফ লিভিং এর সেতে গিয়ে, তারপরে তো আমি পিতামহ পাত্রীজিকে ধ্যানে দেখতে পেলাম, তারপরে তো আমি মানে বুঝতে পারলাম যে আমার আসল গুরুকে। তো তার আগে আমি ধ্যান শুরু করেছি, তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে এই লাইফে আর আমি ধ্যানটা ছাড়বো না। আগে যেরকম করেছি, আবার 1-1.5 বছর করিনি, আবার একটু করলাম, যখন দুঃখ পেতাম তখন করতাম, এরকম মানে ইরেগুলার ছিল। তো এইবার ওই 2019 থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি আর মানে যতদিন বাঁচবো ধ্যানটাকে আর ছাড়বো না। তো সেটাই প্রতিদিন করি, ছাড়বো না। তো আমার মা
পিতামহ পাত্রীজির সম্পর্কে আমি যখন গল্প করতাম, ধীরে ধীরে আমার মা কিন্তু পিতামহ পাত্রীজিকেই গুরু বলে, মানে গুরু যে চেঞ্জ হয়, মা কিন্তু মৃত্যুর আগে মোটামুটি মার গুরু চেঞ্জ হয়ে গেছিল। মা কিন্তু পাত্রীজিকেই মানতে শুরু করেছিলেন, আনাপানা সতী ধ্যান করতেন, এবং সিসিওর মধ্যে মানে সেমি কনসাস অবস্থাতে উনি হাত লক করেছিলেন, এবং বুঝতে পারতাম যে ধ্যান করছেন। আর আমি কিন্তু বুঝতে পেরে গেছিলাম যে মাকে এবার এবার আর আমি ফেরত নিয়ে যেতে পারবো না। তো আমি মার কানে কানে গিয়ে বলতাম যে মা, এটা হতে পারে, ওটা হতে পারে, পাত্রীজি আসতে পারে, তুমি কিন্তু পাত্রীজির সাথে চলে যাবা, পাত্রীজির হাত ছাড়বা না, আর ধ্যান করবা, আর একদম নিঃশ্বাসের সাথে, যত শরীরে কষ্ট হোক একদম নিঃশ্বাসের প্রতি মন দিয়ে থাকবা, দেখবা কষ্টগুলো হালকা মনে হবে। মানে এত যে ইনস্ট্রাকশন দিতাম সিসিউর ভিতরে, যখনই ঢুকতাম আমি তখনই গিয়ে এগুলোই ইনস্ট্রাকশন দিতাম, এবং আমি দেখতাম আমার মা মাথা নেড়ে, মানে এত অবলা, মানে নিষ্পাপ একটা শিশুর মতো পালন করতো আমার কথাগুলো না। মানে ওই সিনগুলো মনে পড়লে বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যায়। মানে ওটা কষ্ট নাকি আমি বলতে পারবো না, কিন্তু কেমন যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। মানে কাউকে ওটা ভাষায় প্রকাশ করা যায় না। সিসিওর ভিতরে ওই 36টা দিন মা শিলিগুড়িতে নার্সিংহোমে ছিলেন। তো ওই মানে কিভাবে যে আমার কেটেছে না, আমি রাত দিন ওই নার্সিংহোমের নিচে বসে থাকতাম, বাড়িতেও ফিরতাম না, ওখানেই গিয়ে রাস্তা থেকে কোনো মতে কিছু একটা খেয়ে চলে আসতাম, ওখানেই থাকতাম। আর রাতে রাগিনী সালভারাজ ম্যামের সাথে 3 ঘন্টা করে ধ্যান করতাম। সকালে ওই সময়তে জেটিটিপি চলছিল, জেটিটিপি 5, জেটিটিপি 5 মনে হয় চলছিল। তো সেটা সকালবেলা করতাম, নার্সিংহোমের মধ্যে কিন্তু। তো এইভাবে আর যখন মায়ের সাথে দেখা করার সময় হতো তখন আমি মায়ের সাথে গিয়ে দেখা করতাম। তো তখন আমি মানে মায়ের সাথে যখন দেখা করতে ঢুকতাম, তখন ওখানে যে মনিটর থাকে না, মায়ের যে হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন, এগুলো যে মনিটরিং করা হয়, সেটার মধ্যে সমানে আমি দেখতে পেতাম কি 111, যতবার ঢুকতাম ততবার 111। তো আমি রাগিনী ম্যামকে মেসেজ করলাম যে ম্যাম, যতবার এরকম ঢুকি ততবার দেখানো হয়। তখন অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে আমি জানতাম, কিন্তু অত মাইনুটলি বুঝতে পারতাম না। তো রাগিনী ম্যাম বলতেন যে আপনাদের যে এই সিচুয়েশনটা চলছে, এটা পুরো উন্নত লোক থেকেই হ্যান্ডেলিং করা হচ্ছে। হ্যাঁ, আপনাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, উন্নত লোক আপনাদেরকে টেক ওভার করে নিয়েছে। আর মায়ের সাথে যেটুকু সময় আপনি থাকতে পারছেন সেটুকুকে এনজয় করুন। তো এইসব, ওই সময়তে রাগিনী ম্যাম এত ভাবে আমার পাশে ছিলেন, এবং সব সময় আমাকে মেসেজ করে করে এত বলতেন এগুলো সম্পর্কে। আর তখন আমি এগুলো সম্পর্কে নতুন নতুন জানতে পেরেছি, তখনও অত আত্মস্থ হয়নি। তো এইভাবে মায়ের শেষ, যে পাত্রীজির হাতে রান্না প্রসাদ আমি মাকে খাওয়াতে পেরেছিলাম। হুম। ওই সময়তে পাত্রীজিকে আমি যখন আহ্বান জানালাম যে এখন আমি আর পারছি না, আমি আর টানতে পারছি না, আপনি আমার কাছে আসুন, তাহলে হয়তো আমি একটু হালকা হব। আর পাত্রীজি মানে সারা পৃথিবীতে তখন ঘুরে বেড়াচ্ছেন, কোথায় থাকছেন না থাকছেন ঠিক নেই। হঠাৎ করে শুনলাম যে উনি শিলিগুড়িতে আসছেন, ওই সময়তেই আসছেন। আমি এইসব ভাবনা চিন্তা হওয়ার সঙ্গে সঙ্গে 4 দিনের মধ্যে উনি শিলিগুড়িতে চলে এসেছেন, এবং আমি ফিজিক্যালি ওনাকে দেখলাম, ওনার হাতের প্রসাদ খেলাম, আমার মাকে নিয়ে গিয়ে খাওয়ালাম। মানে এগুলো অনেকটাই অলৌকিক ব্যাপার। তো এইভাবে আমার লাইফটা গেছে ওই সময়টা। ইয়েস, ইয়েস। থ্যাংক আর ইউ সো যত মাচ, থ্যাংক বলবো ইউ সো তত মাচ। মানে পুরো লাইফটাই তো হুম। এখন বুঝতে পারি যে আবার অলৌকিক একটা আরেকটা ব্যাপার। সেশনে আরেকটা পর্ব নিয়ে আমরা তাহলে আবার বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে কিংবা শেয়ারিং করতে চান, আপনারা আনমিউট করে ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন। একটু ভিডিওটা অন করলে ভালো হতো, সবাইকে একটু দেখতাম। হ্যাঁ, হ্যাঁ, আপনারা একটু ভিডিও অন করুন করে। আর সবার কেমন লাগলো? থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো লাগলো। আমি রাখি সাহা, আহ, আমার পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে মেডিটেশন করাই। হ্যাঁ, তো খুব হ্যাঁ, ভালো। আমি দেখেছি, আমি আপনার অনেক ম্যামের লাস্ট ভিডিওই লাস্ট দেখেছি। সেশনটা আমি শুনেছিলাম, ছিলাম আমি তখন, আগে যখন করেছিলেন।
খুব ভালো লাগলো আপনারা যে সবাই। ওইখানে এত বড় কাজ করছেন আমি সেগুলো ওয়াচ করি। আপনারা তো ভীষণ ওখানে স্কুলে গিয়ে তারপরে বিভিন্ন জায়গায় এত কাজ করছেন। তারপরে ভেজিটেরিয়ান র্যালি, তারপরে মহাদেব পিরামিড, মানে এত ওখানে মানুষজন বাইরে বাইরে থেকে আসছেন এবং ধ্যান করে অভিজ্ঞতা লাভ করে যাচ্ছেন। খুবই ভালো লাগে, আমি আপনিও ফলো আসুন। করি। আপনার কথাটা মনে আসলো, আবার আমি সকলের জন্য একটা মেসেজ দিতে চাই, একটু ইন্টারফেয়ার করছি 10 সেকেন্ড। আগামী এই যে শিবরাত্রি বুধবার, হ্যাঁ, আগামী বুধবার 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে আমাদের মহাদেব পিরামিডে কিন্তু প্রোগ্রাম রেখেছি, সারা রাত্রি ধ্যান হবে। আপনারা যারাই আগরতলা নিবাসী আছেন বা আসতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন আসার। এটা শিবজির নির্দেশেই এই পিরামিডে শিবরাত্রি উদযাপনের একটা উদ্যোগ নিলাম। আপনারা যারাই শুনছেন শুনবেন, অবশ্যই আসবেন। সন্ধ্যা 7টা থেকেই শুরু হবে, সারা রাত্রি ভোর 6টা অবধি চলবে। তো এই সুযোগটুকু সবাই নেওয়ার চেষ্টা করবেন এবং লাভটুকু নেওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, হ্যাঁ, কারো ম্যাডাম, কিছু কোশ্চেন আসুন, থাকলে জানা। আগরতলা আসুন, একবার এসে আমাদের এখানে আসুন, আমাদের সাথে একসাথে আমরা প্রোগ্রাম আমার তো করি। খুবই ইচ্ছা যাওয়ার, মানে আমি একবার অবশ্যই যাব। হ্যাঁ অবশ্যই আসলে আসবেন। আমি আমি একটা এমন ডিপার্টমেন্টে কাজ করি না, ওখানে ছুটি ভীষণ কম পাই। আর ওই কারণেই আমার সব মানে যাওয়াগুলো শুধু মনের আকাঙ্ক্ষাই থেকে যায়। কিন্তু আমি যাব, ত্রিপুরায় যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। হুম। যাব আমি। যখনই আপনারাও কোনো আসবেন। প্ল্যান হয় আমাকে ফোন করবেন, বাকি হ্যাঁ, আপনি হ্যাঁ, চিন্তা করবেন না। গেলে তো সন্দীপ ভাই তোমার ওখানেই যাবো, ওখানে তো আমার কেউ বাকি পরিচিতও নেই। আমি যেখানে যেখানে পারি অবশ্যই সব জায়গাগুলো এনার্জি স্পট গুলোতে নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, একবার আসবো ওখানে। আমরাও এখানে খুবই উঠে পড়ে লেগেছি কিছু একটা তৈরি করার। তো পিরামিড মাঝে তৈরি মাঝে করুন। মাঝে মাঝে সুযোগ খুব ভালো আসে, আর আমি তো ভীষণ গ্রামে গ্রামে গিয়ে শেখাই। তো ইদানিং আমার এখানেও খুব ভালো কাজ হচ্ছে, তা আমি এই 4-5 দিন আগেই ভাবছিলাম যে ওই গ্রামগুলোতে, আমার যেহেতু সময়ের অভাব, অনেক গ্রাম হয়ে গেছে তো যেতে পারি না, চাকরি করে যাওয়া সম্ভব হয় না, তা আমি একবার ভেবেছিলাম যে সন্দীপ ভাই তোমাকে একবার জলপাইগুড়িতে ডাকবো। ঠিক আছে, তুমি একবার অসুবিধা, এসে, আমার তো 14 দিন বন্ধ থাকে, সেই হ্যাঁ, বন্ধতে তোমাকে আমি আসতে একবার পারবো। ডাকবো। আর এখানে বিভিন্ন গ্রামে তো প্রচুর আমার লোকজন আছে, আমি যেতে না পারলেও তারা তোমাকে মানে সেশন হুম। গুলো করিয়ে দিতে পারবে, আর তুমি যেহেতু ঠিক আছে, বাংলাতেই কোনো কথা বলো। অসুবিধা নেই। হ্যাঁ, তো আমি একবার তোমাকে ডাকবো, এটা আমার 5-6 দিন আগেই মনে হয়েছিল। দেখুন কোনো সমস্যা নেই, আমি আমার শিডিউল গুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ, রাগিনী ম্যাম এতই ডেডিকেটেড, মানে ওনার জন্মটা তো এই জন্যই হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা যারা এখানে যুক্ত আছি এই মুহূর্তেও আছি, প্রত্যেকে জেনে না জেনে যে যেখানেই থাকুক, সবাই কিন্তু এই জন্যই এসেছি। ধ্যানটা যখন আমাদের মাথায় বসে গেছে যে ধ্যানটা করতে হবে এবং শেখাতে হবে, তো আমরা কিন্তু এই জন্যই জন্মেছি। পিতামহ পাত্রীজি 1,44,000 সৈন্য নিয়ে নেমেছিলেন, হয়তো আমরা ওই 1,44,000-এর মধ্যেই পড়ি। এগুলো সাধারণ লোকরা যখন এই ভিডিওগুলো দেখবে না, ওরা মানে হজমই করতে পারবে না, অথচ আমাদের কাছে এগুলো কত স্বাভাবিক ঘটনা, বাস্তব। আচ্ছা, কারোর কারো কোনো কিছু প্রশ্ন কোশ্চেন আছে থাকলে নাকি? আপনারা জিজ্ঞেস করতে পারেন, নাম গুড। বলে। স্যার ম্যাডাম দুজনকেই নমস্কার জানাই। আমি আজ প্রথম দিন জয়েন করেছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার নামটা বলে বলুন, আমার নাম নামের সুপ্রা ডেসক্রিপশন। দাস, আমি পশ্চিমবঙ্গ হাওড়া জেলার আন্দুল থেকে বলছি। প্রথম আমি জয়েন করেছি, আর এই কদিন আগেই আমি জানতে পেরেছি, এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। মানে আমি একটু নাস্তিক টাইপেরই ছিলাম, ঠিক আছে। এবার আমার যে এতটাই ভালো লাগছে, আমি এখন সব সময় ফোন খুলি আর এগুলোই দেখি। প্রথম দেখি পাস্ট লাইফ যে ডিগ্রেশন আছে ওই প্রোগ্রামটা আগে দেখা শুরু করেছিলাম। সেখান থেকে একটার পর একটা চ্যানেল মানে ঘুরিয়ে ঘুরিয়েই ফোন ঘেটে ঘেটে ম্যাডাম আমি কদিন আগেও পঞ্চায়েতের প্রধান ছিলাম। এই 23-এই আমি ছেড়ে দিয়েছি পার্টি টাটি দিয়ে ঘরে বসে গিয়েছিলাম। এবার আমার যা অসুস্থ, আমার শাশুড়ি মাও অসুস্থ, তার 87-88 বছর বয়স শাশুড়ি মায়ের। আর জায়ের হয়তো ওই 60-এর কাছাকাছি, আমার 52 বছর বয়স। আমি তো ভালো করে আজকে প্রথম উম, শুনছি। অনেকটা মানে অবাক, আশ্চর্য, আবার ভালো লাগা সবকিছু মিলেমিশে।
আজকে প্রথম ক্লাস করেছি, আমার কিছু বলার এবার ভাষা আপনি 41 দিন করুন, তারপর আপনার এখানে আসবো, ধ্যানের ক্লাস টাস নেই। নেবো, তাহলে ধ্যান কি? শিখাবো। আপনি একদম স্যার। প্রচার প্রচার শুরু করেন, প্লাস মৌসুমী ম্যাডামের সাথে দেখা করেন। একদম, আমি আমি তো ম্যাডামকে চাইছি, যদি ম্যাডাম বলেন তাহলে ম্যাডামকে আমি একটু আলাদা করে কথা বলবো, যদি হ্যাঁ, ওনার আপনি সময় হয় আমার উনি ফোন যখন নাম্বারটা বলবেন। নিন। আমি নাম্বার দিয়ে দেব, হ্যাঁ, আচ্ছা, দেখা করবেন গিয়ে। ঠিক আর আছে। আপনি 41 দিন যেভাবে গাইড করছে সেভাবে কমপ্লিট করুন। একদম। পাশাপাশি আপনি যেহেতু আপনার রিচ বেশি আছে, পঞ্চায়েতে ছিলেন, তাহলে হ্যাঁ। সকল মানুষদের ডেকে হোক বা আপনি গিয়ে হোক, প্রোগ্রাম হুম। রেখে হোক, সেটা শিখান। সমস্ত গাইডেন্স আমি পাঠিয়ে দেবো প্রত্যেকটা আপনাকে আগে হোয়াটসঅ্যাপে। নিজের বাড়ির লোকদের ঢোকাই এক এক করে, তারপর আমি বাইরের লোককে সব ডেকে করবো, মানে কাছের হ্যাঁ, লোকগুলোকে এটা এক 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 কিভাবে করে। কি করতে হবে, কিভাবে কি করতে হবে সেটা সম্পূর্ণই আমি গাইড করব। হ্যাঁ, হ্যাঁ এটা স্যার। ডিভাইন গাইডেন্সে আপনাকে আমি গাইড করব। আপনার ব্যক্তিগত অহংকার বা বুদ্ধি সেগুলি কাজে লাগাবেন না, সেই ফ্লোতে করবেন, দেখবেন কিরকম রেজাল্ট আসছে। ঠিক হ্যাঁ, আছে স্যার, সম্পূর্ণ আমি তো ঠাকুরই আপনার মাধ্যমে কাজ করাবে, আপনি শুধু হ্যাঁ, নিজেকে আমি একটু অভিভূত, আমি কি বলবো নিজেকে একটু আমার দিয়ে বলার দিবেন ভাষা আর নেই। কি। হ্যাঁ। আমার বলার ভাষা নেই, তাই বলতে পারি। আমি আমার আর কিছু বলার কিরকম আছে। কিছুদিন জ্ঞানে কিরকম অনুভব করছেন সেটা একটু ম্যাডামকে বলুন, স্যার, মৌসুমী আমি ম্যাডাম। তো প্রথমটা ওই যেমন কালো কালো দেখছিলাম, তারপরে সাদা সাদা দেখছিলাম, এখন যেমন বেগুনি ধরুন, সেটা একটা আলো, এটা দেখতে পাই। আর ধরুন এখন আবার যেটা দেখছি, এটা নতুন 3-4 দিন হয়েছে, হলুদ আলো আর যদি কালো আলো থাকে ছিঁড়ে ছেঁড়া ছেঁড়া টাইপের, ওটা চোখের সামনে আসে চলে যায়। আমি জানি না এটা আমার মনের ভুল কি কি, আমি সেটা বলতে পারছি না। এটা আপনারা বলতে পারবেন, আমার কোনো আইডিয়া নেই। অ্যাকচুয়ালি এগুলো ধ্যানের অভিজ্ঞতার মধ্যেই পড়ে, কিন্তু এগুলো নিয়ে মানে আপনি মনের মধ্যে কিছু রাখবেন না, যেটা দেখছেন ধ্যানের সময় ঠিক আছে দেখছি হয়ে গেছে, ওটা নিয়ে পরে আবার অ্যানালাইসিস করার কোনো মানে দরকার হয় না, কারণ ওটাতে তখন ব্রেনটা কি হয় ওয়ার্ক করতে শুরু করে ওটা নিয়ে, তখন কি হয় আমরা ওটার মধ্যে স্টাক হয়ে যাই, আটকে যাই। সেই জন্য ধ্যানে যেগুলো অভিজ্ঞতা হয় ভালো লাগে, অনেকে দেবী দেবতা অনেককে দেখতে পান, অনেকের অ্যাস্ট্রাল ট্রাভেল হয়, অনেকের অনেক কিছু হয়। তো সেইগুলো ওই ধ্যানের সময়তে হলো ব্যাস, ওটা নিয়ে পরবর্তীতে আর অ্যানালাইসিস না করাটাই খুব ভালো। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমার একটা অসুবিধা কি, আমার পায়ে ব্যথা আছে, ওই জন্য একটু বসতে বসতে অসুবিধা হয়, পায়ের যে গোড়ালির কাজটা না ওখানটা খুব ব্যথা, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য তো একটু আপনি অসুবিধা হয়। একটু গদি টাইপের জায়গায় বসার চেষ্টা করবেন, বা চেয়ারে বসেও তো ধ্যান করা যায়। আপনি চেয়ারেও বসতে পারেন, পায়ের নিচে একটা টুল এবার নিয়ে পা নেবেন। ঝুলিয়ে রাখলেও না ম্যাডাম একটু অস্বস্তি কেমন যেন হয়, মানে পাটা একটা যদি টুল নিয়ে নেবেন পায়ের নিচে, পায়ের নিচে একটা ছোট টুল নিয়ে ওখানে একটা গদি টাইপের কিছু রেখে পাটাকে আরামে রাখার চেষ্টা করবেন। কারণ পায়ে যদি ওরকম ব্যথা চলতে থাকে তাহলে আপনার ধ্যানটা ঠিক মতো চলে যায়। লাগবে না, বারবার ওই ব্যথার দিকেই মনটা যাবে। একদম সেই ম্যাডাম। কারণে আপনি নিজের পজিশনটা ঠিক করে নেবেন, যেখানে ব্যথা হচ্ছে ওখানে একটু প্যাড টাইপের কিছু ইউজ করবেন, তাহলে দেখবেন যে আরাম পাচ্ছেন। ঠিক আছে ম্যাডাম। আর ধ্যান ধ্যান করতে থাকলে আপনার ধীরে ধীরে ওগুলো সব ঠিক হয়ে যাবে। একদম। আমি তো ওগুলোই সবসময় আপনাদের যত ইউটিউবে যা আসে, আগে আমি পিএমসি হিন্দিটাই দেখতাম। আমি হুম। হিন্দি বলতে পারি না ম্যাডাম, বুঝতে পারি কি একটা দুটো হয়তো আচ্ছা, শব্দ আমি করে ফেলি, কিন্তু বুঝতে পারতাম, আমি ওটাই পরপর দেখতাম। দেখতে আচ্ছা। দেখতে তারপরে মানে পিএমসি ত্রিপুরার এটা পেলাম। তখন আমি ওটা, যেহেতু আমার ভাষা বাংলা, আমার হুম, ওখানকারও হুম, ভাষা বাংলা, আমার সুবিধাই হলো, ওটা আমি দেখা শুরু করলাম। আচ্ছা। আর আগে ম্যাডাম আমার মেয়ে এখন দিল্লিতে পড়াশোনা করে, কিন্তু ওই আগে হুম, ওইটা দেখতো যখন লকডাউন ছিল না, ও ওটাই হুম, দেখতো। কিন্তু আমি ওকে বলতাম পড়াশোনা করিস না, এ করিস না। তারপর যাই হোক, হুম, ওই আমাকে ধ্যান করা মোটামুটি মেয়ে বলেছিল, কিন্তু তখন আমি হুম, সেইভাবে গুরুত্বই দিইনি, আমার তখন কাজেরও খুব চাপ ছিল, তখন আমি কিছু করতে পারতাম না। কিন্তু এই জানুয়ারি মাস থেকেই ধরুন বসছি, কিন্তু ওই কন্টিনিউটা হচ্ছে না বলে অসুবিধা হচ্ছে। স্যার যেটা বললেন আগের দিনে আমাকে হোয়াটসঅ্যাপে করেছিলেন স্যার, আমাকে একটু হেল্প হুম, করেছেন যে 41 দিন প্রত্যেক দিন করতে। আমি হুম, 41 কেন, আমি যতদিন বাঁচবো ততদিনই করব, কিন্তু আমার খুব তো ভালো ভালো, খুব লেগেছে। ভালো। আমি হ্যাঁ, ছাড়বো। খুব ভালো। ধ্যানটা কন্টিনিউ করবেন, কারণ এটাই আমাদের আসল জার্নি। একদম ম্যাডাম, একদম। আর আমার বাড়ির লোক ম্যাডাম এতে কেউ নয়, মানে আমার শাশুড়ি মা, আমার যা, আমার হাজবেন্ড এদিকে নেই, ওরা ভক্তি করে, মনে ঠাকুরকে ভক্তি করে, কিন্তু ধ্যান ট্যানের ব্যাপারে অতটা কিছু নয়।
ওটা আমি ধীরে ধীরে হবে, আপনি আপনারটা করে যান। আপনার যে ভাইব্রেশন যখন আপনার রেইজ করবে তখন অটোমেটিক ওনারাও ধ্যানে চলে আসবে। কারণ আমাদের অভিজ্ঞতায় দেখেছি অনেক ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটে, যে আগে ওয়াইফ করতো, হাজবেন্ড ভীষণ বিরোধী ছিল, পরবর্তীতে দেখা গেছে যে হাজবেন্ড নিজেই কখন ধ্যানে বসে গেছে, তখন আবার ওয়াইফ দেখে অবাক হচ্ছে, বাবা উনি ধ্যান করছে। তো এরকম ঘটনা প্রচুর অহরহ ঘটে। আপনার এনার্জি যখন বাড়বে তখন ওনারাও অটোমেটিক ধীরে ধীরে ধ্যানে চলে আসবে। ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ওনারাও অটোমেটিক আসবেন। আচ্ছা, সোমা বলতে চাচ্ছিলে, কি বলো? হ্যাঁ, হ্যাঁ। তো ম্যাডাম বলুন। ম্যাডাম নমস্কার। আমি নমস্কার, সোমা রায় বিশ্বাস। আমি জলপাইগুড়ি টিমের তরফ থেকে। আমি মৌসুমীদির হাত ধরে আজকে ধ্যান জগতে এসেছি। আর 2 বছর হয়ে গেল। আজ পর্যন্ত একদিনও বাদ দিইনি। আর মৌসুমীদির গাইডেন্স ছাড়া আমি হয়তো এতটা মানে কি যে শান্তি পেলাম, আমি মনে হয় আর জীবনেও ছাড়তে পারবো না। আমি খুব ছাড়ার তো খুশি, আমি দরকার ভালো নেই। আছি। আমি শারীরিক দিক থেকেও খুব ভালো আছি। আমার অনেক প্রবলেমও ছিল। বলো, তুমি মৌসুমীদি কটা আমাকে ওষুধ খেতে, এখন কটা খাও? আমি আগে প্রেশারের ওষুধ খেতাম, তারপরে নার্ভের ওষুধ খেতাম, ঘুমের ওষুধ খেতাম। সুগার তো আছেই। সুগারটা এখনো কমাতে পারিনি। বাদ বাকি সমস্ত কিছু ওকে হয়ে গেছে। আমার রাতে ঘুম খুব হতো না, ভালো। 3-3টা ট্যাবলেট খেতাম, আর ঘুমাতে পারতাম না। ঘুম আসতো না। আর সব সময় কান্না, সব সময় একটা টেনশন, ভয়, এত ভয়। আর আমার এখন সেইগুলো কোথায় উড়ে চলে গেছে আমি নিজেই জানি না। আর এটার ওয়ান্ডারফুল জন্য আমি ম্যাডাম, ওয়ান্ডারফুল, গ্রেট উম ট্রান্সফরমেশন। এটার জন্য আমি সব সময় মৌসুমী দিকে আমি ভীষণ ইচ্ছে করি। মৌসুমী দি আমার জীবনে এসছে, তো আমি তাই এখানে আসতে পেরেছি। এখন আর এই আপনাকেও আমরা একই অনেকের জীবনে ডিপার্টমেন্টে। আসতে ছিল, হবে। আমি একটা আপনাকে উপলক্ষ। অনেকের জীবনে আসতে হবে, আপনি ঘরে ঘরে যান, দিয়ে শিখান। ম্যাডাম যেমন শিখাচ্ছে, হ্যাঁ, চেষ্টা করছি, আপনিও বের চলছে। হন। আপনাকেও সকলকে হেল্প করতে হবে। অনেক আত্মা হ্যাঁ। আপনার জন্য ওয়েট করছে। হ্যাঁ। তাহলে আরো হিলিং ঠিক। হবে, আপনার কর্মগুলো ব্যালেন্স হবে, মুক্তির দিকে এগোবেন। হ্যাঁ। সবার কাছে এটা শিখান, হ্যাঁ, পৌঁছান। মৌসুমীদির জীবনের সঙ্গে আমার অনেকটা মেলে। তো আমারও ছোটবেলায় বাবা নেই। তো বুদ্ধি হয়নি, আমার 2 মাস বয়সে আমার বাবা মারা গেছে। মৌসুমীদের জীবনের সঙ্গে আমার অনেক কিছু মেলে। যখন বলে তখন মনে হয় আমার কথাগুলোই বলছে। আমরা একই ডিপার্টমেন্টে চাকরি করি। প্রথম যখন দেখতাম তখন থেকে আমি সবসময় দেখেই থাকতাম যে ডিপার্টমেন্ট এক হলেও পোস্ট আলাদা আলাদা থাকে। তো দিদির পোস্ট আমার আমার থেকে উঁচুতে। তো সরাসরি কথা বলতাম না, কিন্তু মনে হতো যে আমি খুব চিনি, আমার খুব চেনা, বা আমার আমার ওনার সাথে কথা বলতে ইচ্ছা করতো। এরকম একটা টান ফিল করতাম। আমি সোল পিছন ঘুরে কানেক্ট ঘুরে হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে দেখতাম। আমি এখন বুঝি কেন এটা হতো আমার, কেন এটাই কেন এই জিনিসটা হতো। আমি এখন বুঝি এই জিনিসগুলো আমার হতো। আসলে তুমি রেডি ছিলে। একটা উপলক্ষ লাগে, আমি সেই মানে ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করেছি, একজনের থ্রু তো আসতে হয়। তো আমি সেই হুম। থ্রু। কিন্তু তুমি আগের থেকেই রেডি ছিলে, তুমি আগের থেকেই সাধক ছিলে, নয়তো এতটা সাধনায় উন্নতি করা এত অল্প সময়ে সম্ভব হতো না। আর তুমি তো অনেকজনকেই প্রচারও করছো এবং অনেকজন তোমার দ্বারা এসছেও, যেমন হ্যাঁ, বুলবুলিরা এসছে তো। এসছে। হ্যাঁ, মনিকা এসছে নতুন। আগামীতে, হ্যাঁ হ্যাঁ, আগামীতে নতুন আরো মনিকা আসবে। এসছে। হ্যাঁ, অনেকে অনেকে আরো আসবে। কেউ কেউ হয়তো ইসেতে অনলাইনে জয়েন করতে পারে না। মানে ইসে অফলাইনে ওরা করছে। আমার কাছে জিজ্ঞেস করে আমি ওদেরকে গাইড করি। আমার পাড়ার হুম। কিছু জন, তাদেরকে আমি গাইড করি। হুম। চলছে। খুব ভালো। আমি ভাবতাম আমি হয়তো একা, কিন্তু দেখছি আমি একা না। আমি হুম। যখন বলছি তখন দেখি সাথে আছে। এরকম, হ্যাঁ, আমি একা নই। একদমই নয়। হ্যাঁ, হ্যাঁ। সকল মহিলাদের মহিলাদের সঙ্গে একসাথে নিয়ে প্রচার প্রসারে নামুন, ধীরে ধীরে বাড়বে, 1 থেকে তো 100 হয়। হুম। আমিও হ্যাঁ, যখন আমার এসেছি স্বপ্ন। ত্রিপুরায় একা আহ, ছিলাম। আহ, ত্রিপুরায় হ্যাঁ। একা ছিলাম, আ- তারপর দেখেন আস্তে আস্তে বাংলাদেশে, কলকাতায় আপনার সাথে দেখা হচ্ছে। এরকম হুম। অসংখ্য মাস্টারের সাথে যুক্ত হয়ে গেছি। হুম। এবং ফিজিক্যালিও ভেজিটেরিয়ান রিলি করেছি 3 বার, নানা জায়গায় হুম। পৌঁছেছি। তো ধীরে ধীরে হবে। তাদের হবে। সূক্ষ্মরূপে তো গুরুরা
সকল গুরুরা রয়েছে, তারাই হুম, help করে দেয়, ম্যানেজ করে দেয়। হুম। আপনার যে মেইন দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে আপনার যে এরিয়াটা রয়েছে, আপনি যে শহরে থাকেন, এলাকায় থাকেন, তার জন্য মন প্রাণ দিয়ে কাজ করুন। নিজে তো প্রতিদিন ধ্যান করছেন, ধ্যানের লাভ পাচ্ছেন, এখন রেসপন্সিবিলিটি আপনার এরিয়া। তারপর সেখান থেকে আরো দূরে ডিজিটালি নানা জায়গায় করুন, যেখানে বাংলা ভাষা বুঝে সেখানে অনলাইনে ক্লাস করান, আমাদের এখানেও একদিন ক্লাস করান, সে আপনার স্পিরিচুয়াল জার্নি শেয়ার করুন। এরকম ভাবে আমি যেখানে যেখানে অতটা বাংলা হয়তো আছে, অভিজ্ঞ হইনি, এই জন্যই দেরি হচ্ছে। আপনি অতটা অভিজ্ঞ হইনি নামলেই হবে, হয়তো। মুখ খুলতে হবে, মুখ খুললেই সব হয়ে যাবে। শুরু করলেই একদম চলতে শুরু করবে। আমি আগে ভীষণ কথা কম বলতাম, আমি একদমই কথাই বলতাম না। আর এখন সেই মানুষ এত কথা বলি, যে আমাকে বলতেই হবে, কারণ ওই কটা কথা না বললে আমার সামনের মানুষটা বুঝবে না, সুতরাং আমাকে তো হ্যাঁ, বলতেই হবে। হ্যাঁ, তো কিভাবে কথা বলি আমি ওইভাবেই নিজেও জানি না। ওইভাবেই শুরু হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, উম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, আর কারো থ্যাংক কোনো ইউ। কিছু শেয়ার করা আছে? অনেক রাত্র হয়ে গেছে, কারো কিছু বলার থাকলে, শেয়ার করে থাকলে ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন। মনে হয় আর কারো কিছু শেয়ার নেই, প্রশ্ন নেই, তাহলে প্রশ্ন নেই। ঠিক আজকের আছে। মতো আমরা এখানেই সমাপ্ত করতে পারি। আচ্ছা, খুব থ্যাংক ভালো ইউ সো লাগলো। মাচ। খুব ভালো লাগলো। আবার দেখা হবে আগামীতে। ধন্যবাদ আসবেন, আপনি সময় সবাইকে করে আসবেন। এতটা সময় দেওয়ার জন্য, এবং আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আবার দেখা হবে।